গল্প লেবু। লেখা অতন্দ্রিলা এইচ। দ্বিতীয় পর্ব। আবারও আজ রিপোর্ট করতে এসেছে সাবা। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো মেয়ে সে কোনোকালেই ছিল না। আকস্মাৎ ওই হামলার ঘটনায় কিছুটা ঘাবড়ে সে গিয়েছিল ঠিকই, তবে কয়েকদিনের মাঝেই সামলে নিয়েছে নিজেকে। সাংবাদিকতায় যে ঝুঁকি আছে এটা সে খুব ভালোভাবেই জানত। তার ওপরে আবার ক্রাইম বিটের সাংবাদিক। বিপদের আশঙ্কা তার জন্যে একটু বেশিই। ছোটবেলা থেকেই সাবা নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। বাবা মা যে কোনো সিদ্ধান্তে তার পাশে থেকেছে সব সময়। সাংবাদিকতা নিয়ে পড়ার সিদ্ধান্ত যখন সাবা নিল, আত্মীয় স্বজনরা কেউ কেউ প্রশ্ন তুলেছিল, মেয়ে মানুষের সাংবাদিকতা করে কি হবে। মূলত তখন থেকেই সাবার জেদ, অনেক বড় সাংবাদিক হবে, দেশের মানুষের কাছে সত্য পৌঁছে দেবে। এখনকার সময়ে সত্য কথা বলা কিংবা সত্যের সমর্থন করার মতো ঝুঁকিপূর্ণ কাজ আর একটাও নেই। তবুও সেই ঝুঁকিটা মাথায় নিয়েই কাজ করে যাচ্ছে সাবা। বিয়ের পর এই প্রথম সাফকাতের একটা কথা শুনল সাবা। প্রতিদিন বডিগার্ড নিয়ে বের হয় বাড়ি থেকে। নিজে ড্রাইভ না করে পেছনের সিটে বসে থাকে। ড্রাইভার গাড়ি চালায়, আর তার পাশের সিটে সাবার বডিগার্ড জামশেদ বিরস মুখে বসে থাকে। জামশেদকে বলা হয়েছিল, অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিসের পথটুকু সাবার সাথে থাকলেই হবে। তবে সাবার নির্দেশ মানার প্রয়োজনীয়তা তার মাঝে নেই। সাফকাতের নির্দেশ মোতাবেক সাবার সঙ্গে অফিসের ভেতরেও আসছে সে। সাবার কেবিনের সামনে পাথরের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকছে। কেউ সাবার কেবিনে প্রবেশ করতে চাইলেই তাকে মুখোমুখি হতে হচ্ছে জামশেদের তীক্ষ্ণ জেরার। সাবার বডিগার্ড নিয়ে অফিসে আসা নিয়ে ইতোমধ্যে অন্যান্য সাংবাদিকদের মতো শুরু হয়ে গেছে তিক্ততা। সেদিন ক্যান্টিনে কফি নিতে গিয়েছিল সাবা। তার দুজন কলিগ সেখানে বসেই চাসিঙারা খেতে খেতে তাকে নিয়ে পরনিন্দায় মত্ত। সাবার উপস্থিতি হয়তো তারা টের পায়নি। একজন তীক্ষ্ণ গলায় বললেন, বডিগার্ড নিয়ে অফিসে আসতে হবে কেন? সে কি এমন সেলিব্রিটি? আমাদের জীবনের কি দাম নেই? আমরাও তো লাইফ রিস্ক নিয়ে কাজ করি। তাই বলে কি আমরাও বডিগার্ড নিয়ে অফিসে হাজির হচ্ছি? অপরজন হাসতে হাসতে বললেন, আর বলবেন না ভাই। সবই এদের শো অফ। জামাইয়ের টাকা আছে, সেই টাকায় বডিগার্ড রেখেছে, আমাদের দেখাতে হবে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে কফি নিয়ে চুপচাপ বেরিয়ে গেল সাবা। সে যেমন স্বভাবের মেয়ে, মনে স্বাভাবিকতা থাকলে এখনই কতগুলো কড়া কড়া কথা শুনিয়ে দিত লোক দুটোকে। মনে স্বাভাবিকতা নেই বলেই হয়তো এড়িয়ে গেল তাদের। শো অফের জন্যে সাবা বডিগার্ড নিয়ে আসে না অফিসে। শো অফ করতে চাইলে বিয়ের পরদিন থেকেই এই কাজ করতে পারত। এত বড় একটা হামলা হলো তার গাড়ির ওপরে। গাড়িতে তো সেও থাকতে পারত। অন্যদের তুলনায় তাই জীবনের ঝুঁকি হয়তো একটু বেশি। তাছাড়া সামর্থ্যে যখন আছেই, তখন শুধু শুধু ঝুঁকির মধ্যে বাস করবে কেন সাবা? জনাকীর্ণ একটা বস্তির পাশে রিপোর্ট করতে এসেছে সাবা। সঙ্গে তার বিশাল টিম। লাইটের লোক, ক্যামেরার লোক আরও কতকে। বস্তির পাশেই ঝোপের মতো একটা জায়গা। সকলে এখানেই লুকিয়ে আছে। সাবা খবর পেয়েছে রাতের অন্ধকারে গোপনে এই বস্তি থেকে মাদক সরবরাহ করা হয়। মাদকদ্রব্য তৈরির কারখানা বলা যায় এই বস্তিটাকে। সমাজের বিভিন্ন স্তরের নেশায় ডুবে থাকা ছেলেপেলেরা এখানেই পড়ে থাকে দিনরাত। আর যারা আসতে পারে না তাদের জন্যে মাদক সরবরাহকারীরা এসে নিয়ে যায়। তেমনই একজনের আসার কথা একটু পর। সাবাওত পেতে আছে কখন সে আসবে, আর তারা সেটা ধারণ করবে ক্যামেরায়। কিছুক্ষণ বাদেই একটা রিকশা এসে থামল বস্তির সামনে। হ্যাংলা পাতলা একটা ছেলে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে নেমে পড়ল। টিম থেকে আলাদা হয়ে ক্যামেরা হাতে সাবা একাই তার পিছু নিল। এতগুলো মানুষ একসঙ্গে গেলে ছেলেটা বা তার দল সতর্ক হয়ে যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে ছেলেটার হেঁটে যাওয়া রেকর্ড করছে সাবা। কয়েকবার ডানে বামে মোড় নিয়ে বস্তির শেষ প্রান্তে একটা গলির ভেতরে ঢুকে পড়ল ছেলেটা। গলির মুখেই দাঁড়িয়ে রইল সাবা। চারিপাশে চাপা অন্ধকার। ভাগ্যিস ক্যামেরায় ইনফ্রারেড এলইডি লাইট আছে। অন্ধকারে কোনো ধারণ করা হলেও ভিডিওতে পুরো দৃশ্যটাই থাকবে চকচকে। ছেলেটা একটা ঘরের সামনে দাঁড়িয়ে কয়েকবার কড়া নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। ছেলেটা আর ঘরের ভেতরে ঢুকল না। ভেতর থেকে কেউ একজন তার হাতে দিয়ে দিল মাদকদ্রব্যে বোঝাই একটা কাগজের ব্যাগ। সেই ব্যাগ নিয়ে ছেলেটা আবারও আগের ভঙ্গিতেই হাঁটা ধরল। সাবা তৎক্ষণাৎ আরেকটা গলিতে লুকিয়ে পড়ল। ছেলেটা তাকে পার করে এগিয়ে যেতেই আবারও নিল তার পিছু।
ছেলেটা বস্তি থেকে বেরিয়ে পড়বে ঠিক তখনই তার সামনে পড়ল মধ্যবয়স্ক একজন লোক। লোকটা উদাস গলায় বলল, ভাই জিনিস আছে। মাদক সরবরাহকারী ছেলেটা থতমত খেয়ে বলল, আরে না না, জানতো। এমন করেন কেন ভাই? দিয়ে যান এক পুরিয়া। আমার কাছে ওই সব নাই। আরে ভাই বাড়ায় দিবনে। বহক্ষণ ইনিয়ে বিনিয়ে অবশেষে ছেলেটা এক পুরিয়া বিক্রি করেই দিল লোকটার কাছে। অপরিচিত কারো কাছে এরা সহজে মাদকদ্রব্য বিক্রি করতে চায় না। দেখা গেল এরা ছদ্মবেশধারী পুলিশের লোক কিংবা সাংবাদিক। ছেলেটা টাকা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যেতেই ক্যামেরায় রেকর্ড বন্ধ করল সাবা। এগিয়ে গেল মাদক ক্রেতার কাছে। এই ক্রেতা আসলে বাংলার বাতাস এর একজন সম্পাদক রাশেদ সাহেব। সাবা পুরিয়াটা হাতে নিয়ে প্রশংসার সুরে বলল, ওয়েল ডান রাশেদ ভাই। আমি জানতাম আপনিই পারবেন। রাশেদ সাহেব প্রশংসায় বিগলিত হয়ে বললেন, কি যে বলো সাবা। আমার তো আত্মা উড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এক্ষুনি ধরা পড়ে যাব। টিমের অন্যান্যরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বাহবা দিতে ব্যস্ত রাশেদ সাহেবকে। এতক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সাবা। যে দুঃসাহসিক কাজটা আজ সে করল, তাতে কি ঝুঁকি ছিল না? অবশ্যই ছিল। মাদক সরবরাহকারী ছেলেটা যে কোনো সময়ে দেখে ফেলতে পারত তাকে। এদের কাছে তো অস্ত্রশস্ত্রও থাকে। ক্যামেরা সহ সাংবাদিক দেখে চাইলেই করতে পারত সাবার উপরে আক্রমণ। আক্রমণের আশঙ্কায় তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকবে সাবা? সে হাত গুটিয়ে বসে থাকলে আর 10টা মানুষের উপকার হবে কি করে? কাল এই রিপোর্ট প্রচারিত হবে। পুলিশ এই মাদকের আখড়ায় অভিযান চালাবে। অসৎ এই মানুষগুলোকে গ্রেফতার করবে। কিছু মানুষ অন্তত মুক্তি পাবে মানুষের অভিশাপ থেকে। আনমনে সাবার চোখ দুটো গিয়ে পড়ল আকাশের দিকে। মাথার ওপরে চকচকে একটা তারা। এই তারাটা নিশ্চয়ই সে, যার সাবাকে নিয়ে অনেক গর্ব ছিল। এখনো আছে নিশ্চয়ই। ওই মানুষটাকে গর্বিত করার জন্যই তো এখনো বেঁচে আছে সাবা। বস্তির সামনে মাইক হাতে ক্যামেরার সামনে দাঁড়ালো সাবা। তার হাতে কিছুক্ষণ আগে রাশেদ সাহেবের কেনা সেই মাদকের পুরিয়া। রিপোর্টের শেষ অংশের শুট চলছে। ক্যামেরার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রেখেই সাবা তীক্ষ্ণ স্বরে বলছে, দেশের অলিতে-গলিতে এভাবেই গড়ে উঠেছে এক একটা মাদকের কারখানা। অবাধে চলছে তা কেনাবেচাও। দিনে যারা বাসের কন্ডাক্টর কিংবা বাজারে ফল বিক্রেতা, রাতের অন্ধকারে তারাই মাদকের সরবরাহকারী। সত্যিই কি দেশের তরুণেরা মাদক থেকে নিরাপদ? সাবা আমির, বাংলার বাতাস, ঢাকা। লাইনগুলো শেষ করে ক্যামেরা থেকে চোখ সরাতেই চমকে উঠল সাবা। কিছুটা দূরেই সগর্বে দাঁড়িয়ে আছে সাফকাতের চকচকে কালো গাড়ি। সেই গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে খদ সাফকাত। সাদা শার্ট, ধূসর রঙের প্যান্ট, টাই আর স্যুট ভেস্টে কেমন ধ্বংসাত্মক সুন্দর লাগছে তাকে। সাবা কয়েক মুহূর্ত হা করে তার দিকে তাকিয়ে থেকে সম্বিত ফিরে পেয়ে নিজেই লজ্জা পেয়ে গেল। সেদিনের পর থেকে দুজনের মধ্যকার সম্পর্কটা কেমন এলোমেলো হয়ে গেছে। আগে তো একজন আরেকজনের সামনে পড়লেই কোনো একটা অজুহাতে জড়িয়ে যেত তীব্র বাকবিতণ্ডায়। তবে ইদানিং দুজনের মাঝেই বিচিত্র এক শীতলতা। একে অপরকে এড়িয়ে যেতেও পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ঘুমের ঘোরে একটা কথাই অনবরত কানে বাজে সাবার। আমার সাবা, যে তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে, তাকে আমি শেষ করে ফেলব। সাফকাতের চোখে মুখে সেদিন স্পষ্টভাবে ফুটে উঠেছিল কতটা অধিকার নিয়ে কথাটা বলেছে সে। তাকে দেখেই বুঝে ফেলা যায় কেবল বলার জন্যে বলেনি। সাফকাত মনে প্রাণে এই সত্য ধারণ করে যে সাবা তার। কিন্তু সমস্যা বেঁধেছে ভিন্ন জায়গায়। সাফকাত যে তাকে নিজের বলে দাবি করল, এই নিয়ে বিন্দুমাত্র অস্বস্তি নেই সাবার মাঝে। নেই বিরক্তি কিংবা রাগও। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। তার তো গা জ্বলে ওঠার কথা রাগে। কিন্তু মনের অজান্তেই সাবার মন বলে, সাফকাত তাকে নিজের বলে দাবি করলে ক্ষতি কিসের? এমন কেন হচ্ছে সাবার? সে তো সহ্য করতে পারে না সাফকাতকে। তবুও কেন বদরাগী এই লোকটাকে দেখলে এলোমেলো হয়ে যাচ্ছে তার হৃদস্পন্দন? প্রেমে তো পড়েনি সে। তবে কেন? প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই কখন যেন সাবা গিয়ে দাঁড়ালো সাফকাতের সামনে। সাবা বিস্মিত গলায় বলল, আপনি এখানে? সাফকাত তীক্ষ্ণ স্বরে বলল, তোমাকে পিক করতে এসেছি ভেবো না। সাবা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাফকাতের দিকে। ছেলেটা আবারও ফিরে যাচ্ছে পুরনো ফর্মে। এতদিন সাবাকে না জ্বালিয়ে থেকেছে। আর কত সম্ভব তার পক্ষে? সাবা বিরক্ত গলায় বলল, ভাবছিও না।
মানুষের সুবিধা অসুবিধার খেয়াল রাখার মানুষ তো আপনি নন। শাফকাত সূক্ষ্ম হাসি হেসে বলল, এত সিওরিটি নিয়ে বলছো কিভাবে? কতটুকু চেনো আমাকে? মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবা। আসলেই তো, আইনত যে মানুষটা তার স্বামী, বাবা মা, যে মানুষটার সঙ্গে তার জীবনটা জুড়ে দিয়েছে আজীবনের জন্যে, তাকে এই 7 মাসেও চিনে উঠতে পারল না সাবা। আদৌ কি কোনোদিন চিনতে পারবে? সেই সম্ভাবনাও ক্ষীণ। আক্ষেপমাখা চিন্তাগুলো আপাতত ঝেড়ে ফেলে সাবা বলল, দেখুন, আপনার সঙ্গে অযথা করার কোনো ইচ্ছা আমার নেই। কিছু বলতে হলে তাড়াতাড়ি বলুন। আমি প্রচণ্ড টায়ার্ড, বাসায় যাব। শাফকাত থমথমে গলায় বলল, বাসায় তো এখন যেতে পারবে না তুমি। কেন? আমার সাথে প্যারাডাইসে যাবে। সেখানে একটা পার্টি হচ্ছে, অ্যাটেন্ড করবে। সাবা বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল, এসব পার্টিতে যেতে পারবো না এখন। সকাল থেকে কাজ করছি, প্রচুর টায়ার্ড আমি। শাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, সকাল থেকে আমিও কাজ করছি। তোমার মতো টায়ার্ড টায়ার্ড বলে চেঁচাচ্ছি না। আপনার ইচ্ছা হলে যান না। কে আটকে রেখেছে আপনাকে? শাফকাত দৃঢ় গলায় বলল, আমি তো যাবই। তোমাকে নিয়েই যাব। আমার একটা প্রেস্টিজ আছে সমাজে। যে কোনো গেদারিংয়ে মানুষ এক্সপেক্ট করি আমি আমার ওয়াইফকে নিয়ে যাব। ঝামেলা না করে চুপচাপ গাড়িতে উঠে বসো। শাফকাত সরে দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিল সাবার জন্যে। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসল সাবা। এই লোকের সঙ্গে তর্কে জড়ানো মানে শুধু শুধু মূল্যবান সময়গুলো নষ্ট করা। শাফকাত দরজাটা বন্ধ করতে যাবে তখনই সাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, মানুষের কথা আপনি আমলে নিতে শুরু করলেন কবে থেকে? বিন্দুমাত্র আমলে নেয়নি শাফকাত। আজকের এই পার্টিতে যাবার ইচ্ছা তারও ছিল না। তবে পার্টিতে যাওয়ার পথে এবং পার্টি থেকে ফেরার পথটুকু সাবাকে পাশে পাবার লোভ কিছুতেই সামলে উঠতে পারছিল না। কেন যেন দিন দিন এই তেজি মেয়েটার জন্যে মন এত দুর্বল হয়ে উঠছে। দেশের সবথেকে বিলাসবহুল 5 তারকা হোটেল প্যারাডাইস। ঢাকায় যাদের স্থায়ী বসবাস, হোটেলে যাওয়ার প্রয়োজনীয়তা তাদের খুব একটা দেখা যায় না। তবুও সাবা বেশ কয়েকবার এসেছে এখানে। কখনো বান্ধবীদের সাথে সুইমিং পুলের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলতে, কখনো অফিসের কোনো মিটিংয়ের উদ্দেশ্যে, আবার কখনো বাবা মায়ের সঙ্গে ডিনার করতে। তবে ভুলক্রমেও কখনো টের পায়নি এই হোটেলের মালিকই একদিন হবে তার স্বামী। স্বামী শব্দটার সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি সাবা। মন সায় দিতে চায় না শাফকাত তার স্বামী। তার সঙ্গে জোর করে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, ব্যাস এতটুকুই। এতকাল মন শাফকাতকে মেনে নিতে না পারলেও আজকাল আবার অস্বীকারও করতে পারছে না। এই দারুণ দ্বিধাদ্বন্দ্বের মাঝেই কাটছে দিনকাল। বিয়ের পরপর শাফকাতের সঙ্গে খুব একটা কথা হতো না সাবার। মনের অন্তঃস্থল থেকে তার প্রতি এক ধরনের অনীহা, এক ধরনের বিরক্তি জন্মে গিয়েছিল। একটা ছেলে বিয়ের আগে কি করে তার হবু স্ত্রীর মতামত না নিয়ে বিয়ে করতে পারে? শাফকাত বিয়ের আগে তার সঙ্গে কথা বলারও প্রয়োজন বোধ করেনি বলে তার প্রতি রাগটা যারপরনাই বেশি ছিল। রাগ ধীরে ধীরে কমতে শুরু করে। সাবা নিজেকে বোঝাতে সক্ষম হয়, এভাবে জীবন চলে না। শাফকাতের মৃত্যু পথযাত্রী বাবার শেষ ইচ্ছা পূরণার্থে বিয়েটা করেছিল তারা মনের বিরুদ্ধে। লোকটা বিয়ের পরপরই মৃত্যুবরণ করে চলে যায় অজানা এক দেশে। বাঁধনে আটকা পড়ে যায় এই দুটো মানুষ। কোনো এক অজানা কারণে সাবার সহ্যই হয় না শাফকাতকে। ছেলেটার গাম্ভীর্য, সোজাসাপটা কথা বলা, কাউকে তোয়াক্কা না করা, নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দেওয়া, এসব নিয়ে সাবার বিরক্তির শেষ নেই। শাফকাতও যে এই বিয়েটা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নয়, বেশ বুঝতে পারছিল সাবা। ভেবেছিল ঠান্ডা মাথায় কথা বলে দুজনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তবে এই ছেলের মাথা শেষ কবে ঠান্ডা হয়েছিল, সম্ভবত সে নিজেও জানে না। ডিভোর্সের কথা তুলতেই তাই দিল জানে মেরে ফেলার হুমকি। সাবা এই ছেলেটাকে বুঝতে পারে না। এক বিন্দুও না। বাইরে বাইরে সে এমন একটা ভাব দেখায়, সাবার উপস্থিতিতে যেন তার মাঝে বিরক্তির ছড়াছড়ি। অথচ ভেতরে ভেতরে ঠিকই সাবার জন্যে উদ্বিগ্ন সে। না হলে সেদিন জোর করে সাবাকে নিজের সঙ্গে নিয়ে বের হতো না। তাহলে কি শাফকাত ভালোবেসে ফেলেছে সাবাকে? প্রশ্নটা জেগে মনে উঠতেই তাচ্ছিল্যের হাসি হাসল সাবা। ভালোবাসবে, তাও আবার শাফকাত আলমের মতো যন্ত্রমানব? এ যেন অসম্ভবেরও ঊর্ধ্বে। গাড়ি প্যারাডাইসের সামনে থামতেই হইচই পড়ে গেল। হোটেলের ভেতর থেকে ম্যানেজার নিজে ছুটে এলো।
সঙ্গে হোটেলের আরও কয়েকজন কর্মকর্তা। মিষ্টি গলায় স্যার স্যার করছে অনবরত। তাদের মিষ্ট ভাষাকে উপেক্ষা করে শাফকাত পা রাখল হোটেলের ভেতরে। সাবাও প্রবেশ করল তার পিছু পিছু। হোটেলের কর্মকর্তারা একবার তাকে বসতে বলছে, একবার জিজ্ঞেস করছে কি খাবে, একবার বলছে পুরোটা হোটেলটা ঘুরে দেখাবে কিনা। এইসব আকস্মিক আপ্যায়ন পেয়ে সাবাও নেহায়েত কম বিরক্ত নয়। একটা সময়ে পাত্তা পেতে ভালোবাসত সে। তবে আজকালকারও এক বিন্দু পাত্তা পেলেও যেন গা জ্বলে যায় বিরক্তিতে। শাফকাত রিসিপশনে গিয়ে কি যেন করছে। সাবা হোটেলের লবিতে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে দেখছে চারপাশ। মাথার ওপরে বিশাল বিশাল ঝাড়বাতি। একপাশের দেয়াল জুড়ে দামি দামি পেইন্টিং, শোপিস। ধবধবে সাদা রঙের সোফা সুসজ্জিত করে রাখা চারপাশে। লবি থেকে কিছুটা দূরে চোখ গেল সাবার। একটা দরজার বাইরে চমৎকার আলোকসজ্জা। এই দরজার অপর প্রান্তে হোটেলের পার্টি হলো। ওখানেই নিশ্চয়ই শাফকাত নিয়ে যাবে সাবাকে। রিসিপশন থেকে ফিরে এলো শাফকাত। তবে সেই পার্টি হলের দিকে এগিয়ে গেল না। দৃপ্ত পায়ে হেঁটে পা বাড়ালো লিফটের দিকে। সাবা অনিশ্চিত ভঙ্গিতে পিছু নিল শাফকাতের। কাঁচে ঘেরা গোলাকার লিফট। ভেতর থেকে পুরো হোটেলের প্রতিটি তলায় কি হচ্ছে না হচ্ছে দেখা যায়। সাবা বিভ্রান্ত গলায় বলল, আমরা ওপরে যাচ্ছি কেন? পার্টি না নিচে হওয়ার কথা? শাফকাত তার প্রশ্নের উত্তর দিল না। বরং রহস্যের ক্ষীণ হাসি হেসে বলল, বাহ, এতটুকু বুদ্ধি আছে তাহলে তোমার। মেয়েরা অনেক কিছুই আগেভাগে আজ করতে পারে। তেমনই কিছু একটা আজ করে সাবা কম্পিত স্বরে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, আমার প্রেসিডেন্সিয়াল শুটে। এই হোটেলের সবথেকে জাঁকজমক প্রেসিডেন্সিয়াল স্যুটটা গেস্টদের ভাড়া দেওয়া হয় না। সেটা শাফকাতের একান্ত নিজস্ব। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে পৃথিবীর সবকিছুর ওপর বিরক্তি ধরে গেলে শাফকাত এখানে এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকে দিনভর। সাবা খানিক ভীত স্বরে বলল, কেন? শাফকাত কৃত্রিম আক্ষেপ নিয়ে বলল, না, ভুল ভেবেছিলাম। এক ফোঁটাও বুদ্ধি নেই তোমার মাথায়। কি বলতে চাচ্ছেন? হেয়ালি না করে বলুন তো। শাফকাত সরাসরি সাবার চোখের দিকে তাকিয়ে অন্যরকম গলায় বলল, একটা ছেলে একটা মেয়েকে হোটেল রুমে কেন নিয়ে যায় সাবা? শীতল স্রোত বয়ে গেল সাবার গা বেয়ে। যে ভয়টা মনে মনে বেড়ে উঠছিল, সেটাই সত্যি হলো। সোফাকাতের পাশে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ছিল সে। এক নিমিষে ছিটকে গিয়ে সেই নিরাপদ দূরত্বটাকে আরেকটু নিরাপদ করে দিল সাবা। লিফটের বাটনগুলো কাছে গিয়ে দাঁড়ালো। নিজের অজান্তেই তার কম্পিত আঙ্গুলগুলো গিয়ে পড়ল ডোর ওপেন বাটনের ওপরে। তবে চলন্ত লিফট তৎক্ষণাৎ থেমে পড়ল না। সাবা ভয়মিশ্রিত গলায় বলল, আমি বের হব। শাফকাত তার কাছে এগিয়ে আসতে আসতে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু। মুহূর্তেই শাফকাত চেপে ধরল সাবার বাহু। এতটাই জোরে চেপে ধরেছে সে ব্যথায় ককিয়ে ওঠার উপক্রম সাবার। তবুও বিনা প্রতিবাদে সাবা সহ্য করল সেই ব্যথা। ব্যথার থেকে মনে বাড়তে থাকা ভয়ের তীব্রতা প্রবল। সাবা শাফকাতের পোক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে। আমি বের হব। এতক্ষণে লিফটের দরজা খুলে গেছে। তারা পৌঁছে গেছে তাদের গন্তব্য 13 তলায়। শাফকাত সাবার বাহু আঁকড়ে ধরেই তাকে নিয়ে বেরিয়ে গেল লিফটের বাইরে। রহস্যমাখা গলায় বলল, সেই সুযোগ আর তোমার কাছে নেই সাবা। অনেক দেরি হয়ে গেছে। ভয়ের মাঝেও শাফকাতের প্রেসিডেন্সিয়াল স্যুটের চাকচিক্যে মুগ্ধ না হয়ে পারল না সাবা। হোটেলের মধ্যে এ যেন আলাদা একটা বাড়ি। দরজা খুলে যেতেই চমৎকার একটা লিভিং রুম। গোলাকার সোফার মাঝখানে সেন্টার টেবিল। সোফার সামনেই দেয়ালে ঝুলন্ত প্রকাণ্ড টিভি। দেয়ালের একপাশে বিশাল পিয়ানো। আসলে এই পিয়ানো কাজ করে নাকি সৌন্দর্যের জন্যে রাখা হয়েছে কে জানে। সোফার পাশ দিয়েই চলে গেছে সিঁড়ি। সিঁড়িগুলো স্বচ্ছ কাচের। সিঁড়ির রেলিংও কাচের। শাফকাত সাবাকে নিয়ে উঠে যাচ্ছে এক একটা সিঁড়ি বেয়ে। প্রতিক্রিয়া জানাতেও ভুলে গেছে সাবা। ঘূর্ণাক্ষরেও যদি টের পেত, শাফকাতের মনে এই উদ্দেশ্য রয়েছে কখনোই আসতো না তার সঙ্গে। নিজেকে শাফকাতের হাতে তুলে দেবে না সাবা। কিছুতেই না। তবে কি করে তাকে বাধা দেওয়া যায় তাও বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে। মেয়েরা কি এতটাই অসহায়? ওপরে এসে সাবার হাত ছেড়ে দিল শাফকাত। তার চোখে মুখে কোনো ভিন্নতা নেই। চিরচেনা গাম্ভীর্য লেগে আছে শাফকাতের চোখ দুটোতে।
তবে এই গাম্ভীর্যের মাঝেও যেন খানিক ভিন্নতা রয়েছে। খালি চোখে দেখা না গেলেও বুঝতে পারছে সাবা। এক পা করে পেছাচ্ছে সে। একটু একটু করে তার দিকেই এগোচ্ছে শাফকাত। সাবার মাঝে এই মুহূর্তে ভয়ের থেকেও যে জিনিসটা সবথেকে বেশি কাজ করছে তা হলো নার্ভাসনেস। বিয়ের পর থেকে শাফকাত তার কাছে আসার কোনো চেষ্টা করেনি, সেই হামলার রাত বাদে। তাই তার নতুন অদেখা এই রূপটা দেখে বেশ ঘাবড়ে গেছে মেয়ে। পেছাতে পেছাতে ধবধবে সাদা একটা ক্লোজেট এসে ঠেকল সাবার পিঠে। আর পেছানোর পথ নেই, এগিয়ে গিয়ে পালানোর পথও নেই। তার খুব কাছাকাছি চলে এসেছে শাফকাত। একটা হাত সাবার পাশ দিয়ে ক্লোজেটে বেঁধে কেমন ঘোরলাগা চোখে তাকিয়ে আছে সাবার দিকে। তার দৃষ্টি উপেক্ষা করে সাবা জোরসড় ভঙ্গিতে বলল, দেখুন আমি এসবের জন্যে প্রস্তুত নই। শাফকাত চোখের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে বলল, আচ্ছা, কোন সবের জন্যে? সাবা আকুতির সুরে বলল, প্লিজ আমাকে যেতে দিন। আচমকা শাফকাত আরেক হাতে ক্লোজেটের দরজা খুলে সেখান থেকে বের করে আনলো হ্যাঙ্গারে ঝোলানো একটা শাড়ি। রেডি হয়ে নাও। এই জিন্স শার্ট পরে পার্টিতে গিয়ে আমার প্রেস্টিজের 12টা বাজানোর প্ল্যান করছিলে। রীতিমতো বোকা বনে গেল সাবা। ছি ছি, দিন দিন তার বিবেক বুদ্ধি এতই লোপ পাচ্ছে। তাকে বোকা বানানো এতটাই সোজা হয়ে গেছে আজকাল। হ্যামারটা সাবার হাতে ধরিয়ে দিয়ে সরে গেল শাফকাত। বিছানার পাশের সোফায় গা এলিয়ে দিয়ে সিগারেট ধরালো। সাবার বড় বড় চোখ দুটো যেকোনো মুহূর্তে হাসতে বাধ্য করবে তাকে। নিজের হাসি দেখাতে চায় না সে মেয়েটাকে। নিজেকে সামলে স্বাভাবিক হতে অনেকটা সময় লাগলো সাবার। নিজের বোকামি দেখে নিজেরই গা জ্বলে যাচ্ছিল রাগের। কিছুটা স্বাভাবিক হতেই সাবা থমথমে গলায় বলল, আমার শাড়ি পরা নিয়ে তো আপনার মাথা ব্যথার শেষ নেই। তাহলে নিজেই আবার শাড়ি পরতে বলছেন কেন? শাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, ভদ্রভাবে শাড়ি পরলে কোনো মাথা ব্যথাই থাকবে না। সাবা প্রতিবাদের সুরে বলল, দেখুন, আমি সব সময় ভদ্রভাবেই শাড়ি পরি। শাফকাত মৃদু ধমক দিয়ে বলল, এই মেয়ে, সারাক্ষণ শুধু তর্ক করো কেন? আর কোনো কাজ নেই? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। ঘরের পাশেই একটা ড্রেসিং রুম আছে, সেখানে গিয়ে শাড়িটা পরে নিল সাবা। সোনালি রঙের জর্জেট শাড়ি, পাড়ে লালাভো পাথর দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। ডিজাইনার শাড়ি হওয়ার সুবাদে ব্লাউজ সঙ্গেই ছিল। শাড়িটা পরে হালকা সাজল সাবা। ব্যাগ থেকে লিপস্টিক আর কাজল বের করে এগুলো দিয়েই সেজে নিল। ড্রেসিং রুম থেকে বেরিয়ে সাবা দেখে ঠিকই একই থমথমে ভঙ্গিটা বজায় রেখে সোফায় বসে থাকা শাফকাতকে। মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কি যেন টাইপ করছে। সাবা তার দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বলল, চলুন। শাফকাত অন্যমনস্ক চোখ দুটো তুলে একবার সাবাকে দেখে আবারও তা ফিরিয়ে নিয়েছিল মোবাইলের দিকে। আচমকা আবারও চোখ তুলে তাকালো সাবার দিকে। শাড়ি আর খোলা চুলে অদ্ভুত সুন্দর লাগছে সাবাকে। মেয়েটা এমনিতেই সুন্দর, তবে হঠাৎ হঠাৎ তাকে এমন অচেনা সৌন্দর্যে দেখে বুকের ভেতর বর্ষর ধাক্কা খেয়ে ওঠে শাফকাত। ঠিক এই মুহূর্তে মনের মাঝে সুপ্ত ইচ্ছা জেগে উঠল, যে ভয়টা দেখিয়ে সাবাকে এ ঘরে নিয়ে এসেছিল সেই ভয়টা সত্যি করে তুলতে। বহু কষ্টে নিজেকে সামলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শাফকাত। সাবাও নামলো তার পিছু পিছু। সঙ্গে ফেলল ছোট্ট দীর্ঘশ্বাসও। না জানি আজ আরো কত কি অপেক্ষা করছে তার ভাগ্যে। জ্যাজ মিউজিক বাজছে গোটা হলো জুড়ে। ক্ষীণ উজ্জ্বল আলোর ছড়াছড়ি চারিপাশে। পারফিউমের ঘ্রাণ, সিগারেটের গন্ধ মিলেমিশে আছে বাতাসে। শাফকাতের সঙ্গে বিয়ের পর থেকে প্রায় বাধ্য হয়েই দু একটা হাই প্রোফাইল পার্টিতে এসেছে সাবা। আজও নেহায়েত বাধ্য হয়েই এসেছে। যেদিকে চোখ যায় সেদিকেই নামিদামি মুখ। সেলিব্রিটি, বিজনেসম্যান, রাজনীতিবিদের মেলা বসেছে যেন এই পার্টি হলে। সকলের সামনে সাবার হাত ধরে হেঁটে যাচ্ছে শাফকাত। সামনে যে পড়ছে অতি উচ্ছ্বাস নিয়ে কথা বলছে তাদের সঙ্গে। সব থেকে অদ্ভুত ব্যাপার, শাফকাতের হাতটা ধরে বিন্দুমাত্র অস্বস্তি বোধ হচ্ছে না সাবার। এর আগে মানুষকে দেখানোর খাতিরেই হোক, যতবারই শাফকাত তার হাতটা ধরেছে ততবারই মনে হয়েছে কখন সে ছাড়া পাবে। অথচ আজ সেই প্রশ্ন জাগছেই না মনে। বিচিত্র ভালো লাগার এক ঢেউ খেলে যাচ্ছে মনের মাঝে। অগাধ ভরসা আছে যেন শাফকাতের স্পর্শের মাঝে। সাবার হাতটা ধরে রেখেই শাফকাত বুড়ো আঙুল ধীরস্থির ভঙ্গিতে বুলিয়ে দিচ্ছে তার হাতের ওপরে। এই এতটুকু কাজ সাবাকে এলোমেলো করে দেওয়ার জন্যে যথেষ্ট।
সাবা ভেবেছিল জীবনে প্রেম ভালোবাসার মন মানসিকতা তার মধ্যে থেকে হারিয়ে গেছে। অনুভূতিহীন যন্ত্রমানবী হয়ে গেছে সে। তবে তারই মতো আরেক যন্ত্রমানব এসে কি করে তার মধ্যে প্রাণ ফিরিয়ে আনছে। যে মানুষটাকে সাবা বিন্দুমাত্র সহ্য করতে পারে না, তার প্রতি দিন দিন দুর্বলতা বাড়ছে কেন? মিনিট দশেকের মাঝেই অধৈর্য হয়ে পড়ল সাবা। অচেনা মানুষকে অহেতুক কেমন আছেন, ভালো আছি বলা নেহায়েত সহজ কাজ নয়। সাবা বিরক্ত ভঙ্গিতে নিচু গলায় বলল, আর কতক্ষণ থাকতে হবে এখানে? সাফকাত সাবার থেকে বেশ অনেকখানি লম্বা। তার দিকে ঝুঁকে কানের কাছে ঠোঁট নিয়ে বলল, বেশিক্ষণ থাকব না, একটু পরেই চলে যাব। কেমন জোরসর হয়ে গেল সাবা। ইদানিং সাফকাত বারবার অজুহাত খুঁজছে তার কাছাকাছি আসার। আর সাবার মনটাও হয়ে উঠেছে বেহায়া নির্লজ্জ। সাফকাতের এই কাছে আশাগুলো ভালো লাগার প্রবল স্রোতে ভাসিয়ে দেয় তাকে। এই যেমন এই মুহূর্তে দিচ্ছে। সাবা অন্য দিকে চোখ ফিরিয়ে কোমল গলায় বলল, কেন করছেন এসব? সাফকাত ভ্রু কুঁচকে বলল, কোন সব? সাবা অন্যরকম গলায় বলল, এই যে আমার হাত ধরে হাঁটছেন, কানে কানে কথা বলছেন, মানুষকে দেখানোর জন্য। সাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, আমি কাউকে দেখানোর জন্যে কিছু করি না। সাবা হঠাৎ খেয়াল করল কিছুটা দূরে বার কাউন্টারে বসা দুজন নারী হা করে তাকিয়ে আছে তাদের দিকে। দুজনের পরনেই জাঁকজমক পোশাক, মুখে করা মেকআপ। দুজনেই পরিচিত মুখ। সিনেমার জগতে নায়িকা হিসেবে বেশ নাম কামিয়েছে তারা। তাদের এমন তাকিয়ে থাকা দেখে সরে যেতে চাইল সাবা। কিন্তু সাফকাত তার হাতের পোক্ত বাঁধনে আটকে ফেলল সাবাকে। তার দৃষ্টি অনুসরণ করে সাফকাতও তাকালো তাদের দিকে। তৎক্ষণাৎ ওই দুজন নায়িকা অন্যদিকে ফিরে দিকে। সাফকাত সূক্ষ্ম হাসি হেসে বলল, দেখতে দাও। 8 বিলিয়ন মানুষের পৃথিবী, কয়জনের চোখ বন্ধ করে রাখব? সাবার বিশ্বাসই হচ্ছে না এই মুহূর্তটা বাস্তব। মনে হচ্ছে যেন স্বপ্নদৃশ্য কোনো। সে আর সাফকাত ঝগড়া না করে স্বাভাবিকভাবে কথা বলছে। কিংবা বলা ভালো, তাদের এই কথোপকথন স্বাভাবিকেরও ঊর্ধ্বে। সাবা সাফকাতের দিকে তাকিয়ে হেয়ালির সুরে বলল, ভুল করলেন সাফকাত আলম। সাফকাত বিভ্রান্ত গলায় বলল, কোন ভুল? সাবা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সুন্দরী নায়িকারা আপনার সঙ্গে কথা বলার, ফ্লার্ট করার সুযোগ খুঁজছে। আর আপনি আমার মতো একটা মেয়ের হাত ধরে হাঁটছেন। সাফকাত শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, নিজেকে এত আন্ডার এস্টিমেট করবে না সাবা। তুমি নিজেও জানো না তুমি কি। সাবা একরাশ আগ্রহ নিয়ে বলল, কি আমি? সাফকাত কয়েক মুহূর্ত ভেবেও উত্তরটা খুঁজে পেল না। আসলেই তো, কি আছে এই মেয়েটার মধ্যে? নিজেকে প্রতিনিয়ত সামলে রাখার চেষ্টা করেও কেন সামলে রাখতে পারছে না সাফকাত? কেন একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে মেয়েটার প্রতি? সাফকাত কোনো উত্তর খুঁজে না পেয়ে ঘোরলাগা কণ্ঠে বলল, সেটা তো আমিও জানি না। সাবার কি যে হলো? লজ্জা পেয়ে হেসে উঠল মেয়েটা। তার হাসি দেখে বুকে বর্ষর একটা ধাক্কা খেল সাফকাত। একটা মানুষের হাসি এত সুন্দর হতে পারে। সে হাসলে যেন হেসে ওঠে আশেপাশের সবকিছু। হাসির রেশ ঠোঁট ছাড়িয়ে লেগে থাকে চোখ দুটোর মাঝেও। সাবাকে কখনো হাসতে দেখেনি সাফকাত। গম্ভীর নির্বিকার মেয়েটার প্রতিই তার বরফের মন গলতে শুরু করেছিল। এই হাসিটা যেন তাতে স্ফুলিঙ্গের মতো কাজ করল। বরফ গলে রীতিমতো জল হয়ে গেল। সাবা ঠোঁট থেকে হাসিটা মুছে ফেলতে যাবে ঠিক তখনই সাফকাত ব্যাকুল সুরে বলল, প্লিজ, হাসিটা ধরে রাখো। এই প্রথম হাসতে দেখলাম তোমাকে। সাবার মনের মাঝে যেন হাজারো প্রজাপতি উড়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? এই মানুষটাকে তো সে সহ্যই করতে পারে না। তাহলে কেন অসহ্যকর এই মানুষের প্রতি অনুভব হচ্ছে প্রেমে পড়ার মোহনীয় অনুভূতি? সাবা কি তবে প্রেমে পড়ে যাচ্ছে সাফকাতের? এই সর্বনাশটাই হওয়া বাকি ছিল। জাতীয় সংসদের এমপি নিয়াজুল করিম প্রবেশ করলেন পার্টিতে। তার উপস্থিতিতেই কয়েকজন বিজনেসম্যান আর সাংবাদিক ঘিরে ধরল তাকে। রাঘব বোয়ালদের সঙ্গে সুসম্পর্ক কেনা রাখতে চায়। যে নিজেই রাঘব বোয়াল সে হয়তো চায় না। নিয়াজ সাহেবকে দেখেও তার দিকে এগিয়ে গেল না সাফকাত। সাবাকে নিয়ে পার্টি হলের শেষ মাথায় থাকা কাউচগুলোর একটায় বসল। ঘিরে ধরা মানুষগুলোর সঙ্গে কুশলাদি বিনিময় করে নিয়াজ সাহেব নিজেই এলেন সাফকাতের কাছে। ভদ্রতার খাতিরে উঠে দাঁড়ালো সাফকাত। তার দেখাদেখি সাবাও উঠে দাঁড়ালো।
নিয়াজ সাহেব হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিলে গম্ভীর মুখে হ্যান্ডশেক করল শাফকাত। নিয়াজ সাহেব হাসিখুশি গলায় বললেন, শাফকাত, কতদিন পর দেখা। প্রত্যুত্তরে কিছুই বলল না শাফকাত। কতদিন পর নিয়াজ সাহেবকে দেখে তার মাঝে যে বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই, তা তার চোখে মুখে স্পষ্ট। গম্ভীর গলায় সাবাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, আমার ওয়াইফ, সাবা আমির। সাবা ক্ষীণ গলায় বলল, আসসালামু আলাইকুম। নিয়াজ সাহেব বিগলিত গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম, আপনাকে কে না চেনে? আপনার রিপোর্টে তো সারা দেশ তলপাড়। চাপা অস্বস্তি বোধ করল সাবা। নিয়াজ সাহেবের দলের নেতার নাম উল্লেখ করেই তো রিপোর্ট করেছিল সাবা। অস্বস্তির যদিও কিছুই নেই। যা সত্যি তাই বলেছে সাবা রিপোর্টে। একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে যাবে, আর আশেপাশের কেউ জানতেই পারবে না, তা তো হয় না। কাউকে না কাউকে তো অন্যায়কারীর আসল চেহারাটা টেনে সামনে আনতেই হয়। নিয়াজ সাহেব বসলেন শাফকাত ও সাবার বিপরীতে থাকা কাউচে। তার পাশে দাঁড়িয়ে দলের কয়েকজন সাঙ্গপাঙ্গ। লোকটাকে দেখার পর থেকে শাফকাতের বিরক্তি যেন সকল সীমানা ছাড়িয়ে গেছে। একে পার্টিতে ইনভাইট কে করেছে? পার্টিতে কাকে ডাকা হচ্ছে না হচ্ছে, এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামায় না শাফকাত। এই দায়িত্ব ইভেন্ট ম্যানেজারের। এখন মনে হচ্ছে ইভেন্ট ম্যানেজারের দায়িত্বচ্যুত না করা পর্যন্ত স্বস্তি নেই। রাজনীতির সঙ্গে জড়িত মানুষদেরকে বরাবরই এড়িয়ে এসেছে শাফকাত। দেশের সবথেকে বড় বিজনেসম্যান হিসেবে তাদের সঙ্গে যতটুকু যোগাযোগ রক্ষা না করলেই নয়, ততটুকুই যোগাযোগ রেখেছে। তবে সাবার ওপরে হামলার ঘটনার পর থেকে তাদের প্রতি এক ধরনের ঘৃণা জন্মে গেছে তার। যদিও হামলার আজ সাবার ওপরে পড়তে দেয়নি শাফকাত। নিয়াজ সাহেব সরল গলায় বললেন, শাফকাত, আমি কিন্তু আজ তোমার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। শাফকাত থমথমে গলায় বলল, কি আর্জি? নিয়াজ সাহেব বাচ্চাদের মতো জেদ ধরে বললেন, না বলতে পারবে না কিন্তু। শাফকাত নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার আর্জি পছন্দ না হলে অবশ্যই না বলবো। মনে মনে অবাক না হয়ে পারল না সাবা। বেচারা এমপি সাহেব যেখানেই যান, পাত্তার বন্যা বয়ে যায় তার ওপর দিয়ে। অথচ শাফকাত এক বিন্দুও পাত্তা দিচ্ছে না তাকে। নিয়াজ সাহেব হাসি হাসি গলায় বললেন, দেখো শাফকাত, আমার বয়স হয়ে যাচ্ছে। আরও 10 বছর আগে অবসর নেওয়ার কথা আমার। তবুও টিকে আছি, জনগণের সেবা করার জন্য। সবকিছুরই তো একটা সীমা আছে। আগামী নির্বাচনে আমি দাঁড়াতে চাচ্ছি না। চাচ্ছি আমার জায়গাটা যোগ্য কাউকে ছেড়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। শাফকাত তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে সেই যোগ্য কেউটা হতে বলছেন? নিয়াজ সাহেব প্রশংসার সুরে বলল, মাশাল্লাহ, কি বুদ্ধি তোমার! এই বুদ্ধির জোরেই তো আমার আসনের জন্যে সবথেকে যোগ্য মানুষটা তুমি। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল শাফকাতের ঠোঁটের কোণে। তাকে নিয়ে পলিটিক্স খেলার চেষ্টা করছেন নিয়াজ সাহেব। শাফকাতের স্ত্রীর ওপর তাদের দলের নেতা হামলা করার চেষ্টা করেছে। শাফকাত সেই নেতার ওপরে করেছে পাল্টা আক্রমণ। দুপক্ষের কারোরই তেমন কোনো ক্ষতি না হলেও দলের সঙ্গে তিক্ততার সূচনা ঘটে গেছে দেশের সবথেকে বড় বিজনেসম্যানের। এই তিক্ততা চলতে থাকতে শাফকাতের থেকে দলের ক্ষতিটাই বেশি। তাই তো তাকে এমপির আসন ছেড়ে দিয়ে তিক্ততার নিষ্পত্তি করতে চাচ্ছেন নিয়াজ সাহেব। শাফকাত তীক্ষ্ণ স্বরে বলল, নিয়াজ সাহেব, পলিটিক্সের মতো নোংরা খেলা আপনারা খেলবেন? এসবের মধ্যে আমাকে জড়ানোর চিন্তাও করেন কি করে? শাফকাতের এমন সোজাসাপটা জবাবে রীতিমতো থতমত খেয়ে গেলেন নিয়াজ সাহেব। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু মনে করো না শাফকাত। আমাদের দলের নেতা না বুঝে একটা ভুল করে ফেলেছে। ওর ওপর পাল্টা আক্রমণ করাটা কিন্তু পলিটিক্সই। শাফকাত শীতল গলায় বলল, পলিটিক্স না, প্রতিশোধ। যা আমার, তার দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস যদি করে, তবে তাকে আমার হাতেই শেষ হতে হবে। সাবা অবাক দৃষ্টি নিক্ষেপ করে সেই তখন থেকে তাকিয়ে দেখছে শাফকাতের কর্মকাণ্ড। মানুষটার সাহস আছে বলতে হবে। হঠাৎ হোটেলের ম্যানেজার এলো জরুরি কিছু বলতে শাফকাতকে। নিয়াজ সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই তাকে থামিয়ে দেয় শাফকাত। সাবার পাশে কাউচে বসেই নিচু স্বরে ম্যানেজারের সঙ্গে ব্যবসায়িক আলাপ সারছে শাফকাত। নিয়াজ সাহেব কি করবেন ভেবে পাচ্ছেন না। যে কোনো মূল্যেই আজ রাতে শাফকাতকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলবেন ঠিক করেছিলেন।
তবে তিনি ভুলেই গিয়েছিলেন কতটা একরোখা আর স্পষ্টবাদী শাফকাত। সাবাকে চুপচাপ বসে থাকতে দেখে নিয়াজ সাহেব বিভ্রান্তির হাসি হেসে বললেন, আপনার রিপোর্ট আমি প্রায়ই দেখি। খুব সুন্দর উপস্থাপনা আপনার। সাবা ভদ্রভাবে বলল, ধন্যবাদ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গা জ্বলে গেল সাবার। লোকটা যা করছে ইংরেজি ভাষায় তাকে বলে স্মল টক। অহেতুক কোনো কারণ ছাড়া জোরপূর্বক একটা মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া। সাবার সঙ্গে কোনো প্রকার কথোপকথনে জোরানোর দরকারই বা কোথায় তার। তবুও ভদ্রতার খাতিরে উত্তর দিল সাবা, বরিশালে। ও আচ্ছা, আপনার বাবা কি করে? রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট। বাহ, আপনারা কয় ভাই বোন? প্রশ্নটা কানে আসতেই চমকে উঠল শাফকাত। ম্যানেজারের সঙ্গে জরুরি কথোপকথন স্থগিত করে তাকালো সাবার দিকে। মুহূর্তের মেয়েটার চোখমুখ রক্তশূন্য হয়ে উঠেছে, নিঃশ্বাস পড়ছে না, তার বন্ধ চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে। শাফকাত বিরক্ত গলায় নিয়াজ সাহেবের উদ্দেশ্যে বলল, ওর কয় ভাইবোন তাতে আপনার কি? আর কোনো প্রশ্ন খুঁজে পান না। নিয়াজ সাহেব ভ্যাবাচেকা খেয়ে গেলেন যেন। ভাইবোন নিয়ে প্রশ্ন করাই এতটা রেগে যাওয়ার কি হলো? মানুষের কি ভাইবোন থাকে না? নিয়াজ সাহেবের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে সাবার হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো শাফকাত। তার হাতটা ধরেই পা বাড়ালো দরজার দিকে। সাবা কি করে যে হাঁটছে সে নিজেও জানে না। বিন্দুমাত্র জোর পাচ্ছে না পা দুটোয়। একটি শিশু প্রথম উচ্চারিত শব্দ সাধারণত কি হয়? মা কিংবা বাবা। তবে সাবার ক্ষেত্রে এমনটা হয়নি। 7.5 মাস বয়সে ভাঙা ভাঙা গলায় সে উচ্চারণ করেছিল তার জীবনের প্রথম শব্দ, বায়া। বায়া অর্থ ভাইয়া। আহনাফের বয়স যখন 11 বছর, তখন জন্ম হয় সাবার। যে বয়সটায় তার বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর কথা, মাঠে ক্রিকেট ব্যাট হাতে ঘাম ঝরানোর কথা, সেই বয়সটা আহনাফ পার করেছে সর্বক্ষণ ছোট বোনের পাশে থেকে। নিজের শৈশবটা একাই কাটিয়ে দেওয়ার পর হঠাৎ যখন তার জীবনে সাবা এলো, তখন যেন আবারও শিশু হয়ে গেল আহনাফ। সাবা তার জীবন্ত খেলনা। বোনকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, পড়তে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে। আত্মীয় স্বজনরা বলাবলি করত, ভাগ্য করে এমন ভাই পাওয়া যায়। সাবাও বিরাট ভক্ত তার ভাইয়ার। ভাইয়া সামনে বসে না থাকলে সে খাবে না। ভাইয়ার স্কুল থেকে ফিরতে একটু দেরি হলেই কেঁদে বাড়ি মাথায় তুলবে। ভাইয়া ফিরে এলেই আবার সব ঠিকঠাক। খিলখিলিয়ে হেসে দুহাত বাড়িয়ে দেবে আহনাফের দিকে। আহনাফও বিনা বাক্য ব্যয়ে তাকে কোলে তুলে নিয়ে ঘুরে বেড়াবে পুরো বাড়ি জুড়ে। ভাইবোনের জোরালো এই বন্ধন দেখে ফাহমিদা বেগম মজার ছলে বলতেন, বোনকে তো এক মুহূর্ত চোখের আড়াল করিস না। বোনের বিয়ে হয়ে গেলে কি করবি? আহনাফ সাবার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলতো, বোনকে বিয়েই দেব না কখনো। একটা ছেলে যে তার বোনকে এতটা ভালোবাসতে পারে, আহনাফকে না দেখে বোঝার উপায় নেই। আমির সাহেবের তখন চিটাগমে পোস্টিং। আহনাফ এইচএসসি পরীক্ষার্থী। নিজেকে ঘরবন্দি করে দিনরাত এক করে পড়াশোনা করছে। সাবা তখন ক্লাস 3 এ ছাত্রী। একই এলাকায় স্কুল হওয়ায় আশেপাশের বেশিরভাগ বাড়িতেই তার বান্ধবীদের বসবাস। বান্ধবীরা রোজ সকালে দল বেঁধে স্কুলে যায়, আবার বাড়ি ফেরার সময়ে দল বেঁধে গল্প করতে করতে ফেরে। ডানপিটে সাবার তখনও বাড়ি থেকে একা বের হওয়ার অনুমতি মেলেনি। বাবা অফিসে যাওয়ার পথে তাকে স্কুলে দিয়ে আসতেন, ছুটির সময়ে মা বাড়িতে নিয়ে আসতেন। এই ছিল রোজকার নিয়ম। বান্ধবীদের দল বেঁধে স্কুলে যাওয়া নিয়ে সাবার মনে কষ্টের শেষ ছিল না। চিরকালই তার কষ্টগুলোর একটাই স্থায়ী সমাধান, তার ভাইয়া। এবারও বরাবরের মতো ভাইয়ার কাছে আবদার করল, তাকে যেন বাড়ি থেকে বান্ধবীদের সঙ্গে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আহনাফ কথায় যেন জাদু আছে। যে ফাহমিদা বেগম কখনো মেয়েকে একা ছাড়েন না, মিনিট কয়েকের মধ্যেই ছেলের কথায় রাজি হয়ে গেছেন তিনি। কাঙ্ক্ষিত অনুমতি পেয়ে একরাশ উচ্ছ্বাস নিয়ে সাবা ভাইয়াকে জড়িয়ে ধরে পরদিনের স্কুলের জন্যে ব্যাগ গুছিয়ে রাখল। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল। এই প্রথম একা ঘর থেকে বেরিয়ে সাবার আত্মবিশ্বাস হয়ে দাঁড়ালো আকাশচুম্বী। বান্ধবীদের সঙ্গে গল্প আর হাসাহাসির ছলে কখন যে বাড়ি পৌঁছে গেল, নিজেরই খেয়াল রইল না। বিপত্তি বাধল দ্বিতীয় দিন। সাবার স্কুল ছুটি হয় 11:30টায়। বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে 15 মিনিট দেরি হতেই পারে। তবে সেদিন 1 ঘন্টা পেরিয়ে গেল, সাবার বাড়ি ফেরার নামগন্ধ নেই।
ফাহমিদা বেগম দুশ্চিন্তায় অস্থির হয়ে স্বামীকে ফোন করলেন। আমির সাহেব অফিস থেকে ছুটে এসে আশেপাশে খোঁজ করলেন, ছুটে গেলেন সাবার স্কুলে। মেয়েটা কোথাও নেই। পরদিন আহনাফের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা। বরাবরই পদার্থবিজ্ঞানে সে একটু কাঁচা। তবুও বইপত্র ফেলে রেখে ছুটে গেল বাইরে। দিনভর একটা অটোরিকশা ভাড়া করে খুঁজে বেড়ালো বোনকে। সাবাকে শেষমেশ পাওয়া গেল প্রায় 1 কিলোমিটার দূরের একটা বিরিয়ানির দোকানে। সঙ্গে পাওয়া গেল তার আরও 3 বান্ধবীকে। তারা টাকা জমিয়েছে এই দোকানের বিরিয়ানি খাবে বলে। ঠিকমতো এসেও পড়েছে, তবে ফেরার সময় পথ ভুলে গেছে। আহনাফের জায়গায় অন্য কোনো ভাই থাকলে সবার আগে প্রচণ্ড এক ধমক দিত সাবাকে। অথবা সজোরে গালে 5 আঙুলের ছাপও ফেলে দিতে পারত। আহনাফ বলেই হয়তো কোনো প্রকার রাগ দেখালো না। বোনকে ফিরে পেয়েছে, এতেই যেন তার প্রাণ জুড়িয়ে গেল। সাবার বাকি 3 বান্ধবীকে দায়িত্ব নিয়ে বাড়ি ফিরিয়ে দিয়ে তাকে চকলেট কিনে দিয়ে কোলে করে যখন বাড়ি ফিরে এলো, ফাহমিদা বেগম মেয়েকে মারাত্মক বকাঝকা শুরু করলেন। আহনাফ সে মুহূর্তেও হাসি মুখে সামলেছে মাকে। যে পদার্থবিজ্ঞান নিয়ে আহনাফের এত ভয়, সেই পদার্থবিজ্ঞানকেই আপন করে নেয় এইচএসসির পর। এই বিষয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি। ততদিনে সাবার স্কুল জীবন শেষ। আমির সাহেবেরও অবসরের বয়স হয়েছে। সপরিবারে তাই ফিরে এলেন ঢাকায়। নিজের বাড়ি করলেন। সাবা নামী একটা কলেজে পড়াশোনার সুযোগ পেল। আহনাফ ওদিকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করল। পরিবারটা স্বপ্নের মতোই সুখী ছিল সে সময়টায়। এতটাই সুখে ছিল যে তারা ভুলেই গিয়েছিল, সব স্বপ্ন সুখের হয় না। কিছু কিছু স্বপ্ন হয় ভয়ঙ্কর, বিভীষিকাময়। এক একটা সেমিস্টারের ক্লাস নিতে এক এক রকম আনন্দ পেত আহনাফ। প্রত্যেকটা ক্লাসেই আলাদা আলাদা মুখ। সকলেই আগ্রহ ভরা চোখে তাকিয়ে থাকে তার দিকে। প্রথম প্রথম তো ছাত্রছাত্রীদের মুখে স্যার ডাক শুনতেও কেমন লজ্জা লাগত। আসলেই কি সে এতটা যোগ্য? সময়ের সঙ্গে অবশ্য কেটে যায় অস্বস্তিটা। 3 বছর ধরে একনিষ্ঠতার সাথে চাকরিটা করছে সে। ছোটবেলায় খেলনা গাড়ি খেলতে খেলতে স্বপ্ন দেখেছিল তার নিজেরও একটা গাড়ি হবে। টাকা জমিয়ে সত্যি করেছে সেই স্বপ্নটাকেও। ততদিনে সাবা এইচএসসি পাশ করে ভর্তির সুযোগ পেয়েছে তার ইউনিভার্সিটিরই জার্নালিজম বিভাগে। 2 ভাইবোনের আনন্দের কোনো সীমা নেই। দুজনে একসঙ্গে গাড়িতে খুনসুটি করতে করতে ইউনিভার্সিটিতে যায়। বয়সে বড় হলেও ভাইয়ার কাছে এখনো তো সাবা সেই ছোট্ট বাচ্চাটি। গাড়িতে যেতে যেতে কিছু পছন্দ হলে সাবা বাচ্চাদের মতো বায়না ধরে। আহনাফও হাসি মুখে গাড়ি থামিয়ে বোনকে কিনে দেয় তার পছন্দের বস্তুটি। সাবা যে সেমিস্টারে ইউনিভার্সিটিতে ঢুকল, সেই সেমিস্টারের প্রথম ক্লাসেই জীবনটা বদলে যায় আহনাফের। ফার্স্ট ইয়ারদের সঙ্গে প্রথম ক্লাসে সাধারণত আলাপচারিতাই হয়ে থাকে। আহনাফও সেদিন পরিচিত হচ্ছিল তার নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে। হঠাৎ চোখ পড়ল সামনে থেকে দ্বিতীয় সারিতে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা নিষ্পলক তার দিকেই তাকিয়ে আছে। যেন এ জীবনে কোনোদিন পলক ফেলেনি সে। কিংবা পলক কি করে ফেলতে হয় তার জানা নেই। যথেষ্ট সুদর্শন যুবক আহনাফ। একটা মেয়ে একবার খেয়াল করে তাকে দেখবে, নিশ্চিতভাবে আরেকবার ঘাড় ঘুরিয়ে দেখবে। মেয়েদের এই উৎসুক দৃষ্টিতে অভ্যস্ত সে। তাই কিছু মনে না করে উড়িয়ে দিল ব্যাপারটা। পরিচিত হবার সময়ে জানা গেল মেয়েটার নাম ইতি। অবাক করা বিষয় হলো, এর পর থেকে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে থাকা প্রত্যেকটা ক্লাসেই আহনাফ খেয়াল করে, ইতি বসেছে সামনের সারিতে। ঠিক প্রথম দিনের মতো করেই হা করে চোখ দিয়ে গিয়েছে তাকে। আহনাফ বরাবরই শান্ত প্রকৃতির একটা ছেলে। ভেতরে ভেতরে মেয়েটার ওপর রাগ হলেও বাইরে তা প্রকাশ করতে পারত না। যে ছেলে নিজের বোনকেই কোনোদিন ধমক দেয়নি, সে ছাত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলে কি করে? সাবা ছোটবেলা থেকেই আহনাফের সবথেকে প্রিয় বন্ধু। তাদের ভাইবোনের সম্পর্কে বন্ধুত্ব সর্বদাই দাঁড়িয়েছিল সগর্বে। বন্ধুত্বের জায়গা থেকে ইতির বেহা দৃষ্টির কথা আহনাফ বলেছিল সাবাকে। সেই থেকে দিনরাত ভাইয়াকে খেপাতে শুরু করে সাবা। আহনাফ নতুন একটা শার্ট পরলেই সাবা মজার ছলে বলবে, শার্টটা কে দিল ভাইয়া? ইতি ভাবি নাকি? আহনাফ প্রত্যুত্তরে থমথমে গলায় বলে, তোর সমবয়সী একটা মেয়ে তোর ভাবি কি করে হয় গাধা? সাবা সোজাসাপটা উত্তরে বলে, উমা, তোমার বউ মানেই তো আমার ভাবি। সে বয়সে আমার ছোট হোক বা বড়।
আহনাফ বোনের কান মলে দেওয়ার জন্যে হাত বাড়াতেই ছুটে যায় সাবা। আহনাফও ছোট তার পিছু পিছু। দুই বড় বাচ্চার কাণ্ড দেখে দূর থেকে হাসেন ফাহমিদা বেগম এবং আমির সাহেব। জীবনটা ওই মুহূর্তেও সুন্দর ছিল, ব্যাপক। দুশ্চিন্তা বা ভয়ের কোনো জায়গাই ছিল না মনে। মাঝে মাঝে সাবার ইচ্ছে হয় ঠিক সেই সময়টায় ফিরে গিয়ে সময়টাকে আটকে দিতে। সবই যাতে চলে নিজ নিয়মে, থেমে থাকবে শুধু সময়। অথচ এর চেয়ে অসম্ভব ইচ্ছা আর হয় না। সব থেমে থাকলেও সময় কি আর থাকে? প্রথম সেমিস্টার প্রায় শেষের দিকে। ইতির সাহস কেবল আহনাফের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার মাঝে সীমাবদ্ধ রইল না। একদিন সবগুলো ক্লাস শেষে ফ্যাকাল্টি রুমে বসে কেন যেন আহনাফ ফার্স্ট সেমিস্টারের রেজিস্টার খাতা খুলল। খুলেই চমকে উঠল রীতিমতো। ভাঁজ করে রাখা একটা নীল রঙের কাগজ। কাগজের সাইজ চিরকুটের সমান। তবে তাতে সম্বোধনযুক্ত এক লাইনের চিঠি। গোটা গোটা মুক্তার মতো অক্ষরে লেখা, আহনাফ স্যার, আমার দিকে একবার নজর করে তাকালে কি খুব বেশি ক্ষতি হয়? ইতি, বলুন তোকে। পরীক্ষার খাতা দেখার সুবাদে ছাত্রছাত্রীদের হাতের লেখার সঙ্গে পরিচিত আহনাফ। পরিচিত না হলেও শেষের নাম নিয়ে যে রহস্য করা হয়েছে তাতেই বোঝা যায় চিঠির মালিক ইতি। নিজের নামটা লিখেও আবার অনুমান করতে বলেছে আহনাফকে। পরদিন সকালে ইউনিভার্সিটিতে পা রাখতেই আহনাফ ডেকে পাঠালো ইতিকে। ভেবেছিল ধরা পড়া চোরের চোখে মুখে যেমন অপরাধবোধ আর আতঙ্ক লেগে থাকে, ইতির অবস্থা হবে ঠিক তেমন। তবে দেখা গেল তার মধ্যে অপরাধবোধের ছিটেফোঁটাও নেই। উল্টো আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আহনাফ সেই চিঠিটা ইতির সমানে মেলে ধরে বলল, এসবের মানে কি ইতি? ইতি ভয় না পেয়ে উল্টো সাহসী গলায় বলল, সেটা তো আপনি বলবেন। মানে? ইতি দুষ্টুমির ছলে বলল, বলুন, আমাকে নজর করে দেখলে কি ক্ষতি হয় আপনার? মেয়েটার সাহস দেখে রীতিমতো চমকে উঠল আহনাফ। তবুও নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিলে তুমি যে এই ইউনিভার্সিটিতে আর পড়তে পারবে না সেটা জানে? ইতি রহস্যের হাসি হেসে বলল, জানি। এটাও জানি যে আপনি এমনটা করবেন না। আহনাফ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, কি চাচ্ছ তুমি? আপনাকে? শান্তশিষ্ট আহনাফ যে কত বছর পর রেগে অগ্নিমূর্তি ধারণ করল সে নিজেও জানে না। রাগ তার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নাকের পাটা লাল বর্ণ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে ধরেছে। তার রাগের এসব লক্ষণ গায়ে না মেখে ইতি বলল, আপনি কি বোঝেন না? আপনাকে না পেলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। ইতির মুখে কখনো স্যার ডাক শোনেনি আহনাফ। তাকে আলাদা দৃষ্টিতে পছন্দ করে বলেই হয়তো কখনো এই ডাকে ডাকেনি ইতি। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো বয়সে অনেক কিছু না পেলেই জীবনটাকে বৃথা মনে হয়। তোমার মনে হওয়া নিয়ে আমার কিছুই যায় আসে না। ইউনিভার্সিটির ভেতরে এমন দুঃসাহস আর দেখাবে না। ক্ষতিটা তোমারই হবে। ইতি বেহা গলায় বলল, তাহলে বাইরে দুঃসাহস দেখানোর সুযোগ করে দিন। মানে? আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিন। আহনাফ থমথমে গলায় বলল, আমি আমার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডশিপ করি না। সেদিনের পর থেকে সত্যিকারের দুঃসাহস দেখাতে শুরু করল ইতি। আহনাফ তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও তার প্রত্যেকটা পোস্টে নিয়ম করে কমেন্ট করত সে। এদিকে আহনাফের ফ্রেন্ড লিস্টে 14 গোষ্ঠীর সমস্ত আত্মীয় স্বজন রয়েছে। মেয়েটা এমন সব কমেন্ট করে বসত যে রীতিমতো লজ্জায় পড়ে যেতে হতো তাকে। আহনাফ ছুটির দিনে বাবা মা আর বোনকে নিয়ে কোনো রেস্টুরেন্টে গেছে। চোখ ঘুরিয়ে দেখবে পাশের টেবিলে বসে আছে ইতি। তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আহনাফ খোঁজ নিয়ে জানতে পারে তাদের বাড়ির উল্টো দিকের বিল্ডিংয়েই থাকে ইতি। দিনরাত আহনাফের গতিবিধি নজরে রাখে সে। সর্বক্ষণ আশেপাশে কেউ থাকলে বেহা নজর নিক্ষেপ করে রাখলে অস্বস্তিতে গা জ্বলে যাওয়ার কথা। আহনাফের ক্ষেত্রেও হয়েছিল তেমনটাই। তবে কবে যে নিজের অজান্তেই ইতির এসব কর্মকাণ্ডে সে অভ্যস্ত হয়ে যায়, আহনাফ নিজেও জানে না। ক্লাসের সবথেকে নিয়মিত মেয়ে ইতি। প্রথম সেমিস্টার থেকেই তার অ্যাটেন্ডেন্স শতভাগ। তবে একদিন অবাক হয়ে আহনাফ লক্ষ্য করল, ইতি অনুপস্থিত। সেদিন ফেসবুকেও নেই তার কমেন্টের রোল। নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে উঠল আহনাফ। মেয়েটার অনুপস্থিতিতে তো তার খুশি হওয়ার কথা। অথচ ভেতরে ভেতরে তার হাহাকারের ছড়াছড়ি। সেদিনই প্রথমবারের মতো নিজ থেকে সে ফোন করেছিল ইতির নম্বরে।
সম্ভবত সেই ফোন কল থেকেই সূচনা ঘটে আহনাফের সর্বনাশের। আপনি কি সত্যিই আমাকে নিজ থেকে ফোন করেছেন, নাকি আমি স্বপ্ন দেখছি? সেদিন আহনাফ ইতিকে ফোন করার পর ঝলমলে কণ্ঠে ঠিক এই কথাটাই বলেছিল সে। আহনাফ গম্ভীর গলায় বলল, রং রেখে স্বাভাবিকভাবে কথা বলো। ক্লাসে আসোনি কেন আজ? ইতি উচ্ছ্বসিত ভঙ্গিতে বলল, দাঁড়ান তো, নিজেকে চিমটি কেটে দেখি সত্যিই আপনি ফোন করেছেন নাকি সবই আমার কল্পনা। আহনাফ থমথমে গলায় বলল, তুমি যদি এই মুহূর্তে ফাজলামি বন্ধ না করো তাহলে আমি ফোন কেটে দেব। ইতি আঁতকে উঠে বলল, সরি, সরি, ফোন কাটবেন না প্লিজ। কি সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। ক্লাসে আসছো না কেন তাহলে? ইতি হাসি মুখে বলল, তেমন কিছু না। 103 ডিগ্রি জ্বর নিয়ে বসে আছি। মনে মনে বেশ চমকে উঠল আহনাফ। 103 ডিগ্রি জ্বর নিয়ে একটা মানুষ কিভাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে পারে? এটা কি আহনাফের কাছ থেকে ফোন কল পাওয়ার আনন্দ, নাকি মেয়েটা এমনিতেই এমন পাগলাটে? আহনাফ ভাবনা শেষ হওয়ার আগেই ইতি আবারও উৎফুল্ল ভঙ্গিতে বলল, দেয়ালে পিঠ থেকে না গেলে আমি ক্লাস মিস দিই না। 40 মিনিট সামনাসামনি দেখার সুযোগ হাতছাড়া কোন পাগল করবে? আহনাফ শাসনের সুরে বলল, অযথা ঘোরাঘুরি করে বেড়ালে জ্বর তো আসবেই। ইতি দুষ্টুমির ভঙ্গিতে বলল, মিস করছেন নাকি আমাকে? আহনাফ বিরক্ত গলায় বলল, তোমাকে মিস করতে যাব কোন দুঃখে? আমার আর কোনো কাজ নেই। ইতি সঙ্গে সঙ্গে অন্যরকম গলায় বলল, আচ্ছা, তা আপনি কি ক্লাসের সব অ্যাবসেন্ট স্টুডেন্টদের ফোন করে খোঁজ খবর নেন? নিজেকে নিজেই প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়ল আহনাফ। আসলেই তো, যে মেয়েটাকে সে ছাত্রীর থেকে বেশি আর কিছুই মনে করে না, তার একদিনের অনুপস্থিতি এত কেন ভাবাচ্ছে তাকে? ইতির বিরক্ত করা চাহনি, যেখানে সেখানে পিছু নেওয়ার অভাব কেন এমন প্রবলভাবে হাহাকারের সৃষ্টি করছে তার মাঝে? আহনাফ বুঝতে পারছিল মেয়েটার জন্যে তার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেছে। ইতি নিজেই সেই জায়গা দখল করে নিয়েছে। অন্যান্য 10 জন ছাত্রছাত্রীর মতো সাধারণের কাতারে ফেলে তাকে নিয়ে চিন্তা করতে পারে না আহনাফ। মেয়েটা যেন সকলের থেকে একটু আলাদা, একটু বিচিত্র। কিন্তু সেই বৈচিত্র্য কোথায়, এটাই ধরতে পারছিল না আহনাফ। পরদিন আবারও ক্লাসে ফিরল ইতি। সবকিছু আগের মতোই স্বাভাবিক। আহনাফও স্বাভাবিক। তবে এই স্বাভাবিকতার মধ্যেই নিজে মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করল সে। ইতির একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকাটা এখন আর বিরক্তিকর বলে মনে হয় না। উল্টো ইতি এক মুহূর্তের জন্যে অন্যদিকে দৃষ্টি ফেরালে অস্বস্তি লাগে। ফেসবুকে তার এক একটা পোস্টের নিচে ইতির বেপরোয়া কমেন্টগুলা এখন আর মুছে ফেলে না। পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে গেলেও ইতির খাতা হাতে নিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকে আহনাফ। ওই খাতায় যে স্পর্শ লেগে আছে মেয়েটার। আহনাফ বুঝতে পারছিল তার এই অনুভূতিগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। শিক্ষক হিসেবে নিজের অন্যান্য ছাত্রীদের জন্যে তার মনে যে স্নেহের অনুভূতি, ইতির জন্যেও সেই একই অনুভূতির বাইরে ভিন্ন কিছু অনুভব করা উচিত নয়। তবে মন সকল প্রকার বাধা মানতে হয় ব্যর্থ। নিজেকে সংযত করে, সামলে রেখেও কোনো লাভ হয় না। মন ঠিকই দিনশেষে ছুটে যায় পাগলাটে ওই মেয়েটার পানে। কয়েকটা মাস মনের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বের মাঝেই কেটে যায়। এক রাতে আহনাফ তার কয়েকজন বন্ধুদের সঙ্গে গেল নামিদামি একটা রেস্টুরেন্টে। তার বন্ধুদেরই একজনের জন্মদিন উপলক্ষে রাত 12টায় কেক কাটা হবে। শুরু হলো বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা। আড্ডার এক ফাঁকে আহনাফ অবাক হয়ে লক্ষ্য করল 2 টেবিল পাশেই বসে আছে ইতি। বরাবরই মতোই বেহা দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তার দিকে। ইতিকে দেখেই চমকে উঠল না আহনাফ। এমন একটা ভাব করল যেন ইতির এখানে থাকাটাই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে আড্ডা, কেক কাটা পর্ব শেষ করল। বন্ধুরা যে যার মতো বিদায় নেওয়ার পর গেল সে ইতির কাছে। আহনাফ ক্লান্ত ভঙ্গিতে বলল, যেখানেই যাই, সেখানেই ফলো করো আমাকে। টায়ার্ড লাগে না তোমার? ইতি অনুতপ্ত গলায় বলল, সরি, আসলে আমি কখনোই আপনাকে বিরক্ত করতে চাই না। খেয়াল করেছেন কিনা কে জানে, আপনাকে ফলো করে যেখানে সেখানে চলে গেলেও কখনোই আগ বাড়িয়ে কথা বলতে আসি না আপনার সাথে। দূর থেকে দেখে চলে যাই শুধু। আপনাকে এক নজর দেখতে পেলেই আমার শান্তি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, এসব বলে কি প্রমাণ করতে চাচ্ছ? ইতি নির্বিকার ভঙ্গিতে বলল, কিছুই প্রমাণ করতে চাচ্ছি না। সত্যিটা বললাম শুধু। গাড়িতে ওঠো।
ইতি অবাক গলায় বলল, কেন? এত রাতে একা একা বাড়ি ফেরার ইচ্ছা আছে। আমি চলে যেতে পারবো। আপনাকে কষ্ট করে ড্রপ করতে হবে না। আহনাফ দৃঢ় গলায় বলল, কষ্ট কোথায়? দুজনেই তো একই জায়গায় যাব। ইতি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের দিকে। যতই সে সর্বক্ষণ আহনাফের পিছু নিয়ে বেরাক, তাকে কখনো বুঝতে দেয়নি তার বাড়ির উল্টো দিকেই ইতির বসবাস। তাহলে আহনাফ টের পেল কি করে? আহনাফ গম্ভীর গলায় বলল, তুমি যে আমাকে ফলো করতে করতে আমাকে বাড়ির সামনের বিল্ডিংয়ে উঠেছ, এটা আমি জেনে গেছি। ইতি ব্যস্ত গলায় বলল, বিশ্বাস করুন, বাসাটা ভাড়া নেওয়ার আগে আমি জানতাম না উল্টো দিকের বাড়িটা আপনার। এটা শুধুই একটা হ্যাপি কোইন্সিডেন্ট। হ্যাপি কোইন্সিডেন্ট? ইতি দমে যাওয়া কণ্ঠে বলল, না মানে, আমার জন্যে হ্যাপি। আপনার জন্যে শুধু কোইন্সিডেন্ট। আহনাফ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ওঠো ইতি। অবশেষে ইতি বাধ্য মেয়ের মতো উঠে বসল আহনাফের গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে আহনাফ তীক্ষ্ণ স্বরে বলল, এই যে পড়াশোনা বাদ দিয়ে আমার পেছনে পেছনে ঘুরে বেড়াও, বাবা মা কিছু বলে না? ইতি মলিন হাসি হেসে বলল, না। আমার কাছে থাকলে হয়তো অনেক কিছুই বলতো। বাবা বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিত। মা খন্তি দিয়ে দু চার ঘাও লাগিয়ে দিত। আহনাফ ভাবল মেয়েটার বাবা মা বোধ হয় তার থেকে দূরে গ্রামের বাড়িতে থাকে। তাই চাপা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কোথায় থাকে তারা? ইতি ক্ষীণ স্বরে বলল, তা তো জানি না। এতটুকু জানি তারা যেখানে গেছে সেখান থেকে কখনো ফিরে আসবে না। বুকের মাঝে বর্ষর একটা ধাক্কা খেল আহনাফ। এমন যন্ত্রণাদায়ক কথাগুলো মেয়েটা স্বাভাবিক ভঙ্গিতে হাসি মুখে বলে গেল কি করে? সত্যিই তার মতো পাগলাটে মেয়ে হয় না। আহনাফ কোমল স্বরে বলল, আমি আসলে জানতাম না। ইতি ম্লান কণ্ঠে বলল, সরি বলতে হবে না। তাদের কথা কেউ মনে করিয়ে দিলে ভালোই লাগে। সচরাচর মনে পড়ে না তো তাদের কথা। সেদিন গাড়িতে আহনাফ একটু একটু করে অনেকটাই জানল ইতিকে। জানল তার ছবি আঁকার শখের কথা, ঘুরে বেড়ানোর শখের কথা, ঘন্টার পর ঘন্টা চাঁদের দিকে তাকিয়ে থাকার ক্ষমতার কথা। যে মেয়েটাকে এতকাল সে জানত নাছোড়বান্দা পাগলাটে একটা মেয়ে হিসেবে, নতুন করে তাকে আবিষ্কার করল আহনাফ। নতুন করে আবারও ভালো লাগা সৃষ্টি হলো তার প্রতি। যে ভালো লাগাকে এবার আর বাধা দেওয়ার চেষ্টা করল না আহনাফ। প্রশ্রয় দিয়ে গেল মনের অজান্তেই। পরের ছুটির দিনেই আহনাফ ডাকল ইতিকে বুড়িগঙ্গার পারে। বুড়িগঙ্গা ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা নয়। একদিকে ব্যাগপত্র কাঁধে নিয়ে ব্যস্ত ভঙ্গিমায় সকল বয়সী মানুষের লঞ্চে ওঠার দৃশ্য। আরেকদিকে একটু পর পর লঞ্চের ইউসেল আর কালো ধোঁয়া। তবুও নৌকায় চড়ার লোভ সামলাতে না পেরে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিল আহনাফ। ইতি গাঢ় লাল রঙের একটা শাড়ি পরে পৌঁছে গেল সেখানে। আহনাফের পরনে ঠিক একই সঙ্গের শার্ট। ইতির ভাষায় একেই হয়তো বলে, হ্যাপি কোইন্সিডেন্ট। দুজনে নৌকায় চড়ে বসল। নিঃশব্দে তাকিয়ে রইল ডুবন্ত সূর্যের দিকে। নীরবতার মাঝে যেন একে অপরের ভেতরটা বোঝার চেষ্টা করছে। অবশেষে নীরবতা ভঙ্গ করে আহনাফ বলল, ইতি। ইতি চোখ তুলে তার দিকে তাকিয়ে বলল, হো। আহনাফ লম্বা শ্বাস নিয়ে বলল, 2 বছর হয়ে গেল পাগলামি করে যাচ্ছ আমাকে নিয়ে। আজ যদি সেই পাগলামিগুলোকে আপন করে নি, তবে কি পাবো? ইতির চোখ দুটো নিমিষেই ভর্তি হয়ে গেল জলে। যে মেয়েটার মুখে সর্বক্ষণ কথারা ঘুরপাক খায়, আজ সে নির্বাক। কি বলবে ভেবে না পেয়ে বেশ অনেকটা সময় আশ্রুমাখা চোখ দুটোতে তাকিয়ে রইল আহনাফের দিকে। অবশেষে নিজেকে সামলে নিয়ে চিরচেনা উৎফুল্ল ভঙ্গিতে বলল, কি আর পাবেন? আজ তো পাগলটাকেই পাবেন। সেদিন ঠিক সেই মুহূর্ত থেকে দুটো মানুষের জীবন জড়িয়ে গেল একে অপরের সঙ্গে। পরের 2 বছর আহনাফ ও ইতি ভেসে বেড়ালো ভালোবাসায়। ইতির পাগলপাড়া ভালোবাসায় বিন্দুমাত্র পরিবর্তন এলো না। ঠিক প্রথম দিনের মতো আজও সে বেহায়া দৃষ্টিতে তাকিয়ে থাকে ভালোবাসার মানুষটার দিকে। পার্থক্য শুধু সময়ের। তখন আহনাফ তার কেউ ছিল না, আর আজ আহনাফের পুরোটা জুড়েই কেবল ইতি। আহনাফ কাউকে জানায়নি তার ভালোবাসার মানুষটার কথা। কেবল তার আদরের ছোট বোন বাদে। আহনাফ ভেবেছিল তার এবং ইতির সম্পর্কের খবর পেয়ে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়বে সাবা। আনন্দিত সে হয়েছিল বটে। তবে আনন্দের সাথে সাবাকে ঝেঁকে ধরেছিল একরাশ দুশ্চিন্তা। দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে সাবা বলেছিল, এখনই কাউকে জানতে দিও না ভাইয়া। আহনাফ দৃঢ় গলায় বলল, দিচ্ছি না তো।
তুই খুব ভালো করেই জানিস প্রেম নিয়ে ঢাকঢোল পেটানোর মানুষ আমি না। সাবা চিন্তিত গলায় বলল, কেন গোপনে রাখতে বললাম, বুঝতে পারছো? কেন? সাবা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন বলল, ক্যাম্পাসে ব্যাপারটা জানাজানি হলে সবাই বাজে কথা বলবে, তোমার দিকে আঙুল তুলবে। আমি চাই না কেউ তোমাকে নিয়ে বাজে কথা বলুক। সাবার এ কথায় আসলেই চিন্তায় পড়ে আহনাফ। আসলেই তো। ক্যাম্পাসে হুটহাট সে ইতিকে লাইব্রেরি ডেকে পাঠায়। সকলের চোখকে ফাঁকি দিয়ে তারা যায় ছাদে দেখা করতে। ব্যাপারটা এখনো চোখে পড়েনি কারো। তবে পড়তে কতক্ষণ? কেউ দেখে ফেললেই তো প্রশ্ন তুলতে পারে তার চরিত্রের ওপর। ফ্যাকাল্টির কেউ দেখলে তো ইতির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে। আহনাফ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলল, ক্যাম্পাসে ইতির সঙ্গে দেখা করা একেবারেই বন্ধ করে দেবে। সাবার পিঠ চাপড়ে দিয়ে আহনাফ বলল, চিন্তা করিস না। আমাকে নিয়ে কেউ বাজে কথা বলার সুযোগ পাবে না। বোনকে দেওয়া কোনো কথাই আহনাফ অপূর্ণ রাখেনি কখনো। কেবল এই কথাটা বাদে। ভালোবাসার মানুষেরা নাকি বদলে যায়। পরিস্থিতি তাদের বদলে যেতে বাধ্য করে। তবে নিতান্ত তুচ্ছ পরিস্থিতিও কি পারে ভালোবাসাকে বদলে দিতে? যে পরিস্থিতিতে পড়ে ইতি বদলে গেল, তাকে তুচ্ছই বলা শ্রেয়। অনার্সের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। একদিকে অনবরত ক্লাস নিতে নিতে ক্লান্ত আহনাফ। আরেকদিকে তার জন্যে অপেক্ষা করছে পাহাড় সমান খাতা। ইউনিভার্সিটি থেকে ফিরেই পরীক্ষার খাতা নিয়ে বসল আহনাফ। ইতির সঙ্গে রোজ রোজ দেখা করাটাও কমে এসেছে এতদিনে। ক্লাসে যতক্ষণ থাকে, ততক্ষণই চলে তাদের নীরব কথোপকথন। আহনাফের কম সময় দেওয়া নিয়ে কোনো অভিযোগ ছিল না ইতির। পরীক্ষার এই সময়টায় তো তার পক্ষেও সময় দেওয়া সম্ভব নয় আহনাফকে। বাবা মা মরা অনাথ একটা মেয়ে ইতি। কোনো বড় ভাইবোনও নেই যার ছায়া মাথার ওপরে থাকবে। আত্মীয় স্বজন যারা আছেন, তারাও ইতির দায়িত্ব নিতে নারাজ। তাই তো স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়াবে। নিজের দায়িত্ব নিজেই নেবে। জীবনে যাই হয়ে যাক না কেন, স্বপ্নটাকে মরে যেতে দেয়নি ইতি। পরের দিনটা ছিল শুক্রবার। ছুটির দিনে একটু বেলা করেই ঘুমায় আহনাফ। ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখে ইতির মিসড কল। আহনাফ তাকে কল ব্যাক করতেই ইতি প্রথম যে কথাটা বলল সেটা হলো, কাল কত তারিখ ছিল। ইতির এমন স্বভাবের সঙ্গে অপরিচিত নয় আহনাফ। মেয়েটা এমনই হুটহাট ফোন করে কোনো প্রকার সম্ভাষণ ছাড়া আবোলতাবোল প্রশ্ন করে বসে। তবে সব সময় ইতির কণ্ঠে লেগে থাকে চিরচেনা উচ্ছ্বাস, যা আজ অনুপস্থিত। তবুও আহনাফ উত্তরটা দিয়ে বলল, ১৩ তারিখ। কেন? ইতি তাচ্ছিল্যের সুরে বলল, সত্যিই ভুলে গেছো তাহলে? যাক, আমি তো ভাবলাম ভুলে যাওয়ার ভান করেছিলে। এতক্ষণে যেন আকাশ ভেঙে পড়ল আহনাফের মাথায়। ইতির জন্মদিনের তারিখটা একেবারেই মাথা থেকে উড়ে গিয়েছিল তার। ইতিও বড় অভিমানী মেয়ে। আহনাফ তার জন্মদিন ভুলে যাওয়ায় একটা বারের জন্যেও কাল ফোন দেয়নি তাকে। নিজ থেকে মনে যখন করিয়েই দিল, তখন গতকাল মনে করালে কি এমন ক্ষতি হতো? আহনাফ নরম সুরে বলল, ইতি। ইতি অভিমানী গলায় বলল, না, না, ঠিক আছে। এতটুকুর জন্য সরি বলতে হবে না। আহনাফ অপরাধীর ন্যায় বলল, তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ কাজের কত চাপ। ইভেন, এখনো পরীক্ষার খাতা সামনে নিয়ে বসে আছি। ইতি থমথমে গলায় বলল, কাজের চাপ তো আগেও ছিল। প্রত্যেক বছর এ সময়ে তোমার খাতা দেখার চাপ বেড়ে যায়। তাই বলে আগে তো কখনো জন্মদিন ভুলে যাওনি আমার। বাচ্চাদের মতো আহ্লাদেই গলে পড়ে ইতি। তাকে গলানোর উদ্দেশ্যেই আহনাফ বলল, কি শাস্তি দিতে চাও বলো? ইতি কঠিন গলায় বলল, এসব আহ্লাদের কোনো মানে হয় না আহনাফ। এই প্রথম চেনা মানুষটাকে অচেনা লাগলো আহনাফের। যে মানুষটাকে একটা খোলা বইয়ের মতো পড়েছিল আহনাফ, সে যেন আচমকা বদলে গেল। আহনাফের মনে হলো, ভিন্ন কোনো ইতির সঙ্গে কথা বলছে সে। ইতি আবারও গম্ভীর গলায় বলল, তুমি হয়তো ভাবছো একটা জন্মদিন ভুলে যাওয়ার জন্য আমি বাচ্চাদের মতো রাগ করছি। জন্মদিনটা আসল কথা নয়। আসল কথা হলো আমাদের এই সম্পর্কে তোমার দিক থেকে কোনো এফোর্ট আর আসছে না। নিজেই এফোর্ট দিয়ে টিকিয়ে রাখছি সম্পর্কটা। আহনাফ সেদিনই ঘর থেকে বেরিয়ে একগাদা ফুল, ঝুড়ি ভর্তি কাচের চুড়ি, শরৎচন্দ্রের বই কিনল আহনাফ। সবই ইতির পছন্দের জিনিস। পছন্দের জিনিসগুলো হাসি মুখেই গ্রহণ করল। বিলম্বিত জন্মদিন হাসি মুখেই উদযাপন করল। তবে আহনাফ ঠিকই টের পেল তার ভেতরকার শীতলতা।
ইতি যে একটু একটু করে বদলে যেতে শুরু করেছে তা বুঝতে আর বাকি রইল না আহনাফের। তবে এই পরিবর্তনটা ইতিবাচকভাবেই গ্রহণ করতে চেয়েছিল সে। তার মতে প্রেমের শুরু দিকটায় ইতি ছিল বাচ্চা একটা মেয়ে, প্রাণচাঞ্চল্য আর পাগলামি যার মাঝে ভরপুর। অনেকটা সময় পেরিয়ে গেছে, ইতি পরিণত হতে শুরু করেছে। তার কাছ থেকে নিশ্চয়ই আগেকার মতো পাগলামি আশা করা যায় না। আহনাফ ভেবেছিল সে ইতির ভেতরটা বেশ বোঝে। অথচ সে কি একবারের জন্যেও ভেবেছিল যে ইতিকে সে বোঝে, সে ভেতরে ভেতরে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ। সেবার সেমিস্টার ব্রেকে সকল ফ্যাকাল্টি মেম্বাররা ঠিক করলেন একসঙ্গে ঢাকার বাইরে ট্যুরে যাবে। লম্বা ছুটির পুরো সময়টাই আহনাফ দিতে চেয়েছিল ইতিকে। তবে সিনিয়র লেকচারাররা এমনভাবে চেপে ধরলেন যে না করতে পারল না আহনাফ। বাধ্য হয়েই মনের বিরুদ্ধে রওনা করল বান্দরবনের উদ্দেশ্যে। ইতির অবশ্য এ নিয়ে কোনো আপত্তি ছিল না। আহনাফ ট্যুরে যাওয়ার আগের দিন তার সঙ্গে দেখা করতে এসে হাসি মুখে বলে, যাও ঘুরে এসো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। বিপত্তি বাধল আহনাফ ট্যুর থেকে ফিরে আসার পর। ফ্যাকাল্টির একজন লেকচারার বান্দরবনের থানচিতে নেমে নিজের মতো আশেপাশের দৃশ্য ধারণ করছেন ভিডিওতে। সেই ভিডিও পরবর্তীতে আপলোড করেন ফেসবুকে। ইতির নজরেও সেই ভিডিও এসে পড়ে। ভিডিওর প্রায় শেষের দিকে দেখা যায় বেশ দূরে দাঁড়িয়ে আছে তার ইউনিভার্সিটির কাকন ম্যাম। কাকন ম্যামের ঠিক সামনে আহনাফ। দুজনের মুখেই হাসি। আহনাফ কি যেন বলল, অমনি হেসে গড়িয়ে পড়লেন কাকন ম্যাম। রীতিমতো গা জ্বলে যাওয়ার মতো দৃশ্য ইতির জন্যে। তবুও যথেষ্ট শান্ত ভঙ্গিতে ভিডিওটা আহনাফকে দেখিয়ে বলল, ভালো লাগে কাকন ম্যামকে। আহনাফ বিরক্ত ভঙ্গিতে বলল, একটা মানুষের সঙ্গে কথা বলা মানেই তাকে ভালো লাগা। ইতি শীতল গলায় বলল, কথা তো বলছো না, হাসাহাসি করছো। যাকে ভালো লাগে না তার সঙ্গে হাসাহাসি করা যায়? আহনাফ ভ্রু কুঁচকে বলল, কি বলছো এসব ইতি? মাথা ঠিক আছে তোমার? ইতি যেন ধৈর্য হারিয়ে ফেলল এবার। রীতিমতো অগ্নিকণ্ঠে বলল, এখন তো মনে হবেই আমার মাথা ঠিক নেই। নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছো না? ইতির এই রূপটা আগে কখনো দেখেনি আহনাফ। ভীষণভাবে তাই চমকে উঠল সে। চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠল সেই চমক। মনে হলো যেন এক পলকে চেনা মানুষটা একেবারে অচেনা হয়ে উঠল। কাছের মানুষটা সরে গেল বহু দূরে। আহনাফ তাকে শান্ত করার চেষ্টা করে বলল, এসব কি যা তা বলছো তুমি? একসাথে ঘুরতে গিয়ে কাউকে অ্যাভয়েড করা সম্ভব নয়, এটা তুমিও জানো। তার ওপরে মানুষটা আমার কলিগ। ইতি আক্ষেপের সুরে বলল, কাউকেই তোমার পক্ষে অ্যাভয়েড করা সম্ভব নয়, আমি বাদে। সেই কবে থেকে বিয়ের কথা বলে আসছি, প্রত্যেকবার এড়িয়ে গেছো তুমি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, এখানে আবার বিয়ের কথা আসছে কেন? এই যে, আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো তুমি। সত্যি করে বলো তো আহনাফ, তুমি কি সত্যিই আমার ব্যাপারে সিরিয়াস নাকি কেবল ব্যবহার করে যাচ্ছ আমাকে? ইতির এই কথাটায় আহনাফের রাগ সকল সীমা ছাড়িয়ে গেল। প্রায় 3 বছর ধরে যে মানুষটা তার ধ্যান দেন তার মুখে এমন অপবাদ যে কতটা কষ্টদায়ক তা শুধু আহনাফই বোঝে। আহনাফ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বাসা থেকে নেমে এসো। ইতি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল আহনাফ। মনে মনে যে সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে তা কতটুকু ঠিক কতটুকু ভুল সেট বোঝার ক্ষমতা ততক্ষণে হারিয়ে ফেলেছিল আহনাফ। তার মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে বারবার। ইতি তার সম্বন্ধে যে ভুল ধারণা পুষে রেখেছে তা ভাঙাতে হবে। আহনাফ নিজের ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে উকি দিতেই দেখল সাবা উৎফুল্ল ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। আহনাফ দরজার কাছে দাঁড়িয়েই বলল, সাবা বের হচ্ছিস? সাবা ভাইয়ার দিকে ফিরে হাসি মুখে বলল, হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আজ অরুণের জন্মদিন। আমরা সবাই একসঙ্গে মাওয়া ঘাটে যাচ্ছি সেলিব্রেট করতে। আহনাফ শুকনো গলায় বলল, একটু পরে বের হতে পারবি? কেন? কয়েক মুহূর্ত চুপ করে থেকে আহনাফ বলল, আমি ঠিক করেছি ইতিকে বিয়ে করব। সাবা অবাক চোখে তাকিয়ে রইল আহনাফের দিকে। যেন ভিনগ্রহের কোনো ভাষায় কথাটা বলল আহনাফ। সে যে এই মুহূর্তে আচমকা এমন কিছু বলে বসবে ভুলেও কল্পনা করেনি সাবা। তার বিস্ময়টা আরেকটু বাড়িয়ে দিয়ে আহনাফ বলল, আজই? সাবা বিস্ময় খাবি খেয়ে বলল, আজই? হ্যাঁ। আহনাফ ঘরের ভেতরে পা রেখে বিছানার এক পাশে বসল। তার চোখে মুখে প্রবল ক্লান্তি আর হতাশার ছাপ।
সাবা তার পাশে বসে তার কাঁধে হাত রেখে বলল, বাবা মাকে জানিয়েছো? না। সাবা অস্থির গলায় বলল, তারা তো ইতির কথা কিছুই জানে না। আহনাফ শীতল গলায় বলল, বিয়ের পর একেবারে জানবে। সাবা আবারও বিস্মিত হয়ে বলল, তুমি তাদের না জানিয়েই বিয়ে করবে? আহনাফ চুপ করে রইল। জীবনের কোনো সমীকরণই মিলছে না এই মুহূর্তে। অথচ সমীকরণগুলো মেলাবে বলে ব্যাকুল হয়ে আছে তার মনটা। সমীকরণ মেলাতে না পারার ক্লান্তিতে জর্জরিত তার মনটা। সাবা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, এত তাড়াহুড়ো? আহনাফ আক্ষেপের সুরে বলল, ইতি মনে করে আমি ওর থেকে দূরে সরে যাচ্ছি। ওর ধারণা আমি বদলে যাচ্ছি। আমি যে আগের মতোই আছি, এটা বোঝাতেই বিয়েই সিদ্ধান্ত নিয়েছি। সাবা ভীত ভঙ্গিতে বলল, ভাইয়ার আগের মাথায় এত বড় এক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আহনাফ জোর গলায় বলল, রাগের মাথায় কোথায়? ঠান্ডা মাথাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর বাবা মা, আজ না হলেও কোনোদিন না কোনোদিন তো বিয়েটা করতেই হতো। সেদিনও লুকিয়ে বিয়ে করেই পরে তাদের জানতাম। কেন? কারণ ইতি মধ্যবিত্ত ঘরের মেয়ে। বাবা মা নেই, কোনো সোশ্যাল স্ট্যাটাস নেই। এমন একটা মেয়ের সাথে আমার বিয়েতে মা কোনোদিনও রাজি হবে না। তার চেয়ে ভালো বিয়েটা আগে হয়ে যাক, পরে তারা জানবে। এই চিন্তাটা সাবার মাথাতেই এসেছিল যখন সে জানতে পেরেছিল তার ভাইয়ের সাথে ইতির সম্পর্কের কথা। আমির সাহেব ও ফাহমিদা বেগম দুই ছেলেমেয়েকেই স্বাধীনভাবে বড় করেছেন। তাদের কোনো সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি কখনো। তবে ছেলেমেয়েদের বিয়ের প্রসঙ্গ এলেই বদলে যায় সেই চিন্তাধারা। ফাহমিদা বেগম বরাবরই বলেন, সারা দেশ খুঁজে সবথেকে সুন্দরী মেয়েটাকে নিজের ছেলের বউ বানাবেন। যে মেয়ে যোগ্যতায়ও হবে আহনাফের সমান। যে মেয়ের পরিবারের তাদের মতোই সম্মান আছে। সেই অর্থে ইতির তো কিছুই নেই। কি করে এই মেয়েটাকে পছন্দ করবেন ফাহমিদা বেগম? আপাতত সেই চিন্তা ঝেড়ে ফেলে আহনাফ বলল, আমি ইতিকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি। তুই চল, সাক্ষী দিবি। কথাটা বলতে বলতেই উঠে দাঁড়ালো আহনাফ। সাবা স্থির হয়ে বসে রইল ঠিক আগের জায়গাতেই। সতর্ক কণ্ঠে বলল, কাজটা ঠিক হচ্ছে না ভাইয়া। ঠিক ভুল জানি না। আপাতত তুই তো আমাকে সাপোর্ট কর। সাবা পাশে দাঁড়ালো তার ভাইয়ার। আহনাফ তার আরো কয়েকজন বন্ধুবান্ধবদের খবর দিয়ে ডেকে আনলো। ইতি কিছু বুঝে ওঠার আগেই বিয়েটা হয়ে গেল তাদের। আহনাফের এমন আকস্মিক সিদ্ধান্তে তার বন্ধু বান্ধবেরা অবাক না হয়ে পারল না। যথেষ্ট বুদ্ধিমান ছেলে আহনাফ। রাগের মাথায় হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলার মতো মানুষ তো সে নয়। সবথেকে বেশি অবাক হয়েছিলেন ফাহমিদা বেগম এবং আমির সাহেব। তাদের বাধ্য ছেলে যে তাদের না জানিয়ে বিয়ে করে ফেলবে, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি তারা। আহনাফের ধারণাই সত্যি হলো। ইতিকে তেমন একটা পছন্দ করলেন না ফাহমিদা বেগম। তবুও নতুন পুত্রবধূর প্রতি অনীহা থেকে ছেলের ওপর অভিমানের পাল্লাই অধিকতর ভারী হলো। দুটো মানুষ বিয়ে যেহেতু করেই ফেলেছে, বিয়েটা তো আর অস্বীকার করা যায় না। ফাহমিদা বেগম এবং আমির সাহেব অভিমান নিয়েই মেনে নিলেন ইতিকে। আহনাফ বাবা মায়ের কাছে আরেক দফা ক্ষমা চেয়ে বলল কয়েকটা দিন নিজেদের মতো কাটাতে চায় তারা। ধানমন্ডিতে আহনাফের নামে একটা ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটেই আপাতত উঠতে চাইছে ইতিকে নিয়ে। ফাহমিদা বেগম ভেবে পেলেন না কি এমন আছে এই মেয়ের মাঝে যে ছেলে তাদের না জানিয়েই বিয়ে করে ফেলল তাকে। এখন আবার পরিবার থেকে আলাদা হয়ে তার সঙ্গেই থাকতে চাইছে। যা খুশি করুক। একরাশ আক্ষেপ নিয়ে ছেলের এই সিদ্ধান্তেও মতো দিলেন ফাহমিদা বেগম। কাজী অফিস থেকে আহনাফের বাবা মায়ের মুখোমুখি হওয়া পর্যন্ত পুরোটা সময় ভয় সংকোচে তথস্থ হয়েছিল ইতি। বেশ বুঝতে পারছিল আহনাফ প্রচণ্ড রেগে আছে তার ওপরে। রাগটা যাতে বেড়ে না যায়, তাই কোনো প্রকার কথাও ইতি বলেনি তার সঙ্গে। প্রথম কথাটা বলল তাদের নিজেদের ফ্ল্যাটে ঢুকে। ভয় ভয় ইতি বলল, তোমার এত রাগ জানতাম না তো। আহনাফ গম্ভীর গলায় বলল, আজ থেকে জেনে রাখো। ইতি শুকনো ঢোক গিলে বলল, এখনো রেগে আছো আমার ওপরে? আহনাফ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। ইতি ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আহনাফ বিশ্বাস করো, আমি তোমাকে হারাতে চাইনি। তোমাকে অন্য কারো সঙ্গে দেখলেই মনে হতো এই বুঝি হারিয়ে ফেলব। আহনাফ অভিমানের সুরে বলল, এখন তো আর হারিয়ে ফেলার কোনো চান্স নেই। নিশ্চিন্তে থাকো। ইতি মলিন কণ্ঠে বলল, আমার ওপর রাগ করে বিয়েটা করেছো তাই? না। তুমি আমাকে বিশ্বাসই করো না। অবিশ্বাস যাতে না করতে পারো তাই বিয়েটা করেছি।
ইতি আচমকা আহনাফকে জড়িয়ে ধরে বলল, অবিশ্বাস করি না আহনাফ। এক ফোঁটাও না। একটু বেশিই ভালোবাসি তো, তাই পাগলামি করি মাঝে মধ্যে। পাগলামি। ইতির এই পাগলামি যে কাল হয়ে দাঁড়াবে আহনাফের জীবনে, কে জানত। জীবনের যে অধ্যায়ের শুরুটাই তিক্ততা দিয়ে, সে অধ্যায় জুড়ে তিক্ততার ছড়াছড়ি থাকাটাই স্বাভাবিক। তবে এমন স্বাভাবিকতা কোনোকালেই আশা করেনি আহনাফ। ভেবেছিল বিয়ের পর ইতির সন্দেহ কমে যাবে, কিংবা ইতির ভাষায় যাকে পাগলামি বলে তা কমে যাবে। কিন্তু তা কমল তো নাই, বরং দেড়গুণে বেড়ে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডার অভ্যাস আহনাফের জীবনে নতুন নয়। প্রায় ক্লাস শেষে বন্ধুদের নিয়ে কোনো রেস্টুরেন্টে কিংবা রিসর্টে আড্ডা দিতে চলে যায় সে। ইতির কাছে ব্যাপারটা অজানাও নয়। শুরুর দিনগুলোতে তো বন্ধুদের এই আড্ডায়ও আহনাফের পিছু নিয়েছিল সে, তাকে এক নজর দেখার লোভে। সেই ইতি আহনাফের আড্ডা নিয়ে আপত্তি তুলল। সন্ধ্যার পর সে বাইরে কাটাতে পারবে না। ইতির অহেতুক অভিযোগ এক বাক্যে কখনো মেনে নেয়নি আহনাফ। এই নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জোরালো দুজনে। অবশেষে ক্লান্ত হয়ে অবশ্য আড্ডা কমিয়ে দিল আহনাফ। ইতির সঙ্গে আলাদা ফ্ল্যাটে থাকলেও সপ্তাহে 2 দিন আহনাফ বাবা মা আর বোনের সঙ্গে বাড়িতে ডিনার করত। সেই ডিনারে উপস্থিতি ছিল না ইতির। যেহেতু বাবা মা এখনো ইতিকে সেভাবে মেনে নেয়নি, ইতিও তাদের সামনে অপ্রস্তুত হয়ে পড়ে, তাই দুপক্ষকেই একটু সময় দিতে চেয়েছিল আহনাফ। এ নিয়েও ইতির ঘোর আপত্তি। তার মতে, ঘন ঘন বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেলে তারা ভাববে বউয়ের কাছে আহনাফ ভালো নেই। আসলেই কি ভালো ছিল, আহনাফ নিজেই বুঝতে পারছিল না। এতটুকু বুঝতে পারছিল, হুট করে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা চূড়ান্ত বোকামির কাজ হয়েছে। বিয়ে মানুষ তাকেই করে, যার সঙ্গে অনায়াসে গোটা একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আর সেই অনায়াস বিয়ের দিন থেকে ছুটি নিয়েছে আহনাফের জীবন থেকে। তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল ছেলেটা প্রতিনিয়ত। ভালো তো বাসে ইতিকে। জগতের সকল সত্য মিথ্যা হয়ে গেলেও এই ভালোবাসা জিনিসটা সত্যই থেকে যায়। একদিন ক্যাম্পাসে আহনাফ হতাশ ভঙ্গিতে সাবাকে বলল, ইতির সাথে কিছুতেই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না রে। প্রতিদিন বাড়ি ফিরে হয় ঝগড়া, না হয় রাগারাগি করে মুখ দেখা বন্ধ। এসব আর কতদিন সহ্য করা যায় বলতো। সাবা কিছুক্ষণ ভেবে বলল, এক কাজ করো ভাইয়া, ইতিকে নিয়ে ঘুরতে যাও। আমাদের সম্পর্কের যে অবস্থা, তার মধ্যে আবার ঘুরতে যাব। হ্যাঁ যাবে। সম্পর্কটা ঠিক করার জন্যেই যাবে। বোনের কথা আমলে নিয়ে আহনাফ ইতির পাসপোর্ট করালো। দুজনে ঘুরতে গেল নেপালে। কাঠমান্ডু থেকে পোখারা, পোখারা থেকে নাগরকোট। 7 দিনের ভ্রমণ তার ভেঙ্গে পড়া সম্পর্কটাকে যেন আবারও জোড়া লাগিয়ে দিল। পাহাড়ের চূড়ায় উঠে দুজনে হাতে হাত রেখে চালালো দীর্ঘ কথোপকথন। কথার অভাবে দুটো মানুষ বহুদিন ধরে একে অপরকে বুঝতে ব্যর্থ হয়েছে। কথা বলে দুজনেই বুঝলো একে অপরের ভেতরটা। ইতি স্বীকার করল, ইদানিং সে একটু বেশিই কঠোর হয়ে পড়ছে আহনাফের প্রতি। কথা দিল, অহেতুক সন্দেহ আর কখনোই করবে না। ইতি তার কথা রেখেছে। ঢাকায় ফিরে সত্যিই আহনাফকে সন্দেহ করা থামিয়ে দিল। দুজনের সম্পর্কটা ঠিক আগের মতোই উজ্জ্বল, রঙিন, প্রাণে ভরপুর। কয়েকটা মাস এভাবেই কেটে গেল। ইতির আর সাবার মাস্টার্সের ফাইনাল সেমিস্টার চলছে। সাবা ওদিকে গ্র্যাজুয়েশনের আগেই চাকরির অফার পেয়ে গেছে নিউজ চ্যানেল বাংলার বাতাস থেকে। আমির সাহেব এবং ফাহমিদা বেগম অভিমান ভুলে ততদিনে পুত্রবধূকে আপন করেও নিয়েছেন। ঠিক হলো ইতির গ্র্যাজুয়েশনের পর ধুমধাম করে আবারও বিয়ের অনুষ্ঠান হবে তাদের। ফাহমিদা বেগম নিজে বরণ করে ছেলের বউকে ঘরে তুলবেন। জীবনে আনন্দের ছড়াছড়ি। সেবারই বোধ হয় শেষবারের মতো প্রশস্ত ঠোঁটে হেসেছিল আহনাফ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এর পরের দিনগুলোতে আর কখনোই হাসি নেমে আসেনি তার ঠোঁটে। ইতির কোনো আত্মীয় স্বজন বা আপনজন নেই বলে আহনাফ বিয়ের পরপরই তাদের ফ্ল্যাটটা লিখে দিয়েছিল ইতির নামে। তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও ইতি। এ নিয়ে পরিচিত জনেরা আহনাফকে সাবধান করলেও সে উপেক্ষা করেছে। যখন টের পেল কত বড় ভুল সে করে ফেলেছে, ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ইতি আবারও বদলে গেল। তবে এবার ভিন্ন রূপে। আহনাফের সঙ্গে ঠিকঠাক কথা বলে না, তার কথা শোনে না। আহনাফ হয়তো ভেবেছিল কোনো কারণে মেয়েটা ডিস্টার্বড। তবে আদতে তেমন কিছুই নয়। ফোনে তার কথোপকথন চলে ঠিকই হাসি মুখে। আহনাফের বেলাতেই যত গাম্ভীর্য।
মেয়েদের চিরকালের অভিযোগ, ছেলেরা নাকি তাদের মুড সুইং বোঝে না। আহনাফ বরাবরই বুঝে এসেছিল। ভাবল, ইতির মুড বোধ হয় সুইং করছে। দুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। তবে ঠিক কিছুই হলো না। আহনাফের প্রতি ইতির অদৃশ্য একটা অনীহা। আহনাফের দিকে তাকায়ও সে বিরক্তিভরা দৃষ্টিতে। আহনাফ কিছুই বুঝে উঠতে পারে না, তার চিরচেনা ইতি কি করে বদলে গেল আচমকা। দিন যতই কাটছে, তাদের বিয়ের অনুষ্ঠানের তারিখ ততই এগিয়ে আসছে। ফাহমিদা বেগম হুলুস্থুল কাণ্ড বাঁধলেন। নিজের হাতে পুত্রবধূর বিয়ের শাড়ি কিনে আনলেন। ছেলের শেরওয়ানি কিনলেন। বাড়ি মেরামত করালেন। রাজ্যের সব আত্মীয়দের খবর দিলেন। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান নিয়ে সাবার আগ্রহ নেহায়েত কম ছিল না। নিজের হাতে নতুন করে বাড়িটাকে সাজালো সে। বিয়ের অনুষ্ঠানের সমস্ত প্ল্যানিংও করল নিজ হাতে। পরিবারের মানুষগুলোর আনন্দে কেন যেন আনন্দিত হতে পারল না আহনাফ। বিচিত্র ভঙ্গিতে খচখচ করতে লাগলো তার মনটা। মন কেন যেন বলছিল, এই আনন্দ দীর্ঘস্থায়ী নয়। মনের কথাটা অগ্রাহ্য করে দিনযাপন করতে লাগলো আহনাফ। তবে শেষমেশ মনের কথাটিই সত্যি হলো। অনুষ্ঠানের ঠিক দুদিন আগে ইতি গম্ভীর গলায় বলল, বিয়ের অনুষ্ঠান কোনোমতে ক্যান্সেল করা যায় না আহনাফ। আহনাফ আঁতকে উঠে বলল, কেন? ক্যান্সেল করতে হবে কেন? ইতি শুকনো গলায় বলল, সম্পর্কটা আর রাখতে চাচ্ছি না। আমরা একে অপরের জন্যে পারফেক্ট নই আহনাফ। আমাকে বিয়ে তো লুকিয়ে লুকিয়ে করেছিলে। পৃথিবীর কেউ জানেও না আমাদের বিয়ে হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে কাউকে জানানোর আগেই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। আহনাফ বনে তাকিয়ে রইল ইতির দিকে। অথচ ইতির মাঝে কোনো অনুভূতি নেই, অনুতাপ নেই। যন্ত্রের মতো কথাগুলো বলে গেল সে। 2 বছর সংসার করার পর ইতির আজ হঠাৎ মনে হলো তারা একে অপরের জন্যে পারফেক্ট নয়। অনেকটা সময় চুপ করে থেকে নিজেকে সামলালো আহনাফ। হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। কোন প্রশ্নের পর কোনটা করবে, তাই ভেবে হিমশিম খাচ্ছে অনবরত। অবশেষে নীরবতা ভঙ্গ করে শীতল গলায় বলল, কেন জানতে পারি? ইতি বিরস কণ্ঠে বলল, বিয়ের শুরু থেকেই আমরা দুজনে ভালো নেই। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। একটা ভুল করে ফেলেছি। এখনো ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে। সেটা না করে লোকজন জানিয়ে নতুন করে বিয়ে করে ভুলটা চালিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। চোখ বন্ধ করে লম্বা এক শ্বাস নিয়ে আহনাফ শান্ত গলায় বলল, ছেলেটাকে? ইতি বিন্দুমাত্র অবাক না হয়ে বলল, আমাকে ডিভোর্স দিয়ে দাও আহনাফ। এতে তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকব। ইতির বলা একটি কথাও বিশ্বাস হচ্ছিল না আহনাফের। মনে হচ্ছিল এটা বাস্তব নয়। স্বপ্নদৃশ্য কোনো। ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শূন্যে মিলিয়ে যাবে। হাসি মুখে ইতিকে আবারও বিয়ে করে ঘরে তুলবে সে। যে মেয়েটা তাকে না দেখে একটা দিনও কাটাতে পারত না, আজ সেই মেয়েটাই মুক্তি চাইছে তার কাছে। আহনাফকে না পেলে নাকি তার জীবনটাই বৃথা হয়ে যাবে। পেয়েও ছেড়ে দিচ্ছে যে। এতে হবে না তার জীবন বৃথা। ইতি সেদিনই সুটকেস গুছিয়ে বেরিয়ে গেল তাদের ফ্ল্যাট থেকে। কোথায় গেল আহনাফ জানে না। জানার চেষ্টাও করেনি। তার মস্তিষ্ক কেবলই সদ্য পাওয়া ধাক্কা সামলানোর চেষ্টা করছে। বারবার ব্যর্থ হচ্ছে। বিয়ের অনুষ্ঠান আর হলো না। ফ্ল্যাট ছেড়ে বাবা মায়ের কাছে বাড়িতে ফিরে গেল আহনাফ। ভেতরে ভেতরে নিমিষেই ভেঙে পড়ল ছেলেটা। কখনো হয়তো আশাই করেনি আচমকা এক সকালবেলা ইতি তাকে ছেড়ে যাওয়ার কথা বলবে। এবং সত্যি সত্যি ছেড়েও যাবে। প্রথম প্রথম আহনাফ বুঝতে পারছিল না কষ্টটা ঠিক কোথায় হচ্ছে। পরবর্তীতে যদিও বুঝতে পারে, ভালোবাসা কষ্ট দিয়ে দিয়ে নিঃশেষ করে ফেলছিল তাকে। অবাককর হলেও সত্য, তার মনটা ভালোবাসা নামক বেড়াজাল থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। ইতি কোনো কারণ ছাড়া তাকে ছেড়ে যেতে পারলেও আহনাফের মনটা এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ইতির পানে। ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল আহনাফ। কাজে তার মন নেই। নিজের প্রতি তো একেবারেই নেই। দিনরাত এক করে কেবল একটিমাত্র প্রশ্ন সে করে নিজেকে, ইতি কেন আমাকে ছেড়ে গেল? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় কোনো কমতি রাখেনি আহনাফ। ইতির সঙ্গে অসংখ্যবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ইতি তার ফোন রিসিভ করেনি, ইউনিভার্সিটিতেও এড়িয়ে চলছে। ইতি আহনাফের বাবা মাকে এমনভাবে চেপে ধরল যে তারা নিজেরাই ডিভোর্সের ব্যবস্থা করলেন। চোখের সামনে এত যত্নে গড়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেল। অথচ আহনাফের কিছুই করার ছিল না।
যেমন গোপনে তাদের বিয়েটা হয়েছিল, তেমনি গোপনীয়তার সাথে দুজনে সাইন করে দিল ডিভোর্স পেপারে। ডিভোর্স পেপারে সাইন করে দিলেও আহনাফের মন এক মুহূর্তের জন্যেও ভাঙতে চায়নি সম্পর্কটা। তখনও ছেলেটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল সম্পর্কটা টিকিয়ে রাখার। ডিভোর্স পেপারে দুপক্ষ স্বাক্ষর করে দেওয়ার 3 মাস পর ডিভোর্স কার্যকর হয়। এই 3 মাসে যদি তাদের মনে হয় ডিভোর্সের সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে, তবে সেই সুযোগও রয়েছে। আহনাফ চেয়েছিল এই 3 মাসের আগেই সব ঠিকঠাক করে আবারও সম্পর্কটা আগের মতো করে নিতে। ক্যাম্পাসে ইদানিং ইতিকে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ছেলেটা পরিসংখ্যান বিভাগের ছাত্র। ইতির বয়সী, দেখতে শুনতেও ভালো। ছেলেটার সঙ্গে ক্যান্টিনে বসে হাসোজল ইতির সিঙারা খাওয়া, ক্লাস শেষে ছেলেটার বাইকের পেছনে বসে তার কাঁধে হাত রাখা আহনাফকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। একদিন ক্লাস শেষে সকলে বেরিয়ে গেলে ইতিকে ডাকলো আহনাফ। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ছেলেটার সাথে তোমার কি? ইতি বিরক্ত গলায় বলল, তাতে তোমার কি? মনে রেখো আমি এখন আর তোমার বউ নই আহনাফ। এই ছেলেটার জন্যই আমাদের বিয়েটা ভেঙ্গে দিয়েছিলে তাই না? ইতি অবজ্ঞার সুরে বলল, যেখানে সেখানে হুটহাট আমাকে দাঁড় করিয়ে প্রশ্ন করবে না আহনাফ। তুমি আমাকে লজ্জিত করছো। ইতির বদলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না আহনাফ। নিজের অজান্তেই ডিপ্রেশনের শিকার হয়ে যায় সে। প্রাণপ্রিয় ভাইয়াকে এভাবে ভেঙে পড়তে দেখে সাবা তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেছিল, ইতিকে ভুলে যাও ভাইয়া। যে মানুষটা তোমার ওপরে চিট করলো, তার জন্যে কষ্ট পাওয়ার কোনো মানে হয়? আহনাফ শুকনো গলায় বলল, ভালোবাসি তো এখনো। কি করব বল? সাবা মলিন কণ্ঠে বলল, ও তোমার ভালোবাসার যোগ্য নয় ভাইয়া। যোগ্য অযোগ্যের বিচার করে ভালোবাসা গেলে বোধ হয় ভালোই হতো। এ পৃথিবীতে বেহা মনগুলো অযোগ্যদেরই ভালোবেসে যায়। আহনাফের মনটা ততদিনে বড্ড অস্থির হয়ে উঠেছিল। বেপরোয়া হয়ে উঠেছিল তার চিন্তাগুলো। ইতির সঙ্গে কথা বলার জন্যে মনটা ছটফট করে যাচ্ছে অনবরত। তবে ইতি না রিসিভ করছে তার ফোন কল, না দিচ্ছে দেখা করার সুযোগ। সেদিন কাঁধে সাদা একটা টোট ব্যাগ ঝুলিয়ে করিডোর দিয়ে হেঁটে ক্লাসে যাচ্ছিল ইতি। আহনাফ আচমকা সবেগে পেছনে থেকে এসে তার একটা হাত শক্ত করে আঁকড়ে ধরে তাকে চেপে ধরল দেয়ালের সঙ্গে। ইতি এতটাই অবাক হলো যে, বিস্ময় স্পষ্ট ফুটে উঠল তার চোখে মুখে। মৃদু ধাক্কায় আহনাফকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হল। আহনাফের চোখে মুখে একরাশ অস্থিরতা, প্রশ্নের জবাব পাওয়ার আকাঙ্ক্ষা। আহনাফ ব্যাকুল কণ্ঠে বলল, আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে ইতি। সত্যি করে বলো কেন ছেড়ে গেল আমাকে? না, তার আগে বলো কেন এসেছিলে আমার জীবনে? শান্তশিষ্ট আহনাফকে এই প্রথম পাগলামি করতে দেখে রীতিমতো থ বনে গেল ইতি। তার বিস্ময় উপেক্ষা করেই আহনাফ বলল, আমি তো চাইনি তোমাকে। কেন পাগলপাড়া ভালোবাসায় ডোবালে আমাকে? আমাকে ভালোবাসায় পাগল করে কেন নিজেই আমার জীবন থেকে চলে গেলে? কেন করেছিলে এসব? আমাকে ধ্বংস করে দেওয়ার জন্যে নাকি আমার সম্পত্তি পাওয়ার লোভে? আচমকা ইতি সজোরে আহনাফের বুকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল তার হাতের পোক্ত বাঁধন থেকে। আহনাফ টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। ইতি দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিলাম আহনাফ। তুমি কল্পনাও করতে পারবে না এখন আমি কি করব। লম্বা লম্বা পা ফেলে ইতি চলে গেল আহনাফের সামনে থেকে। সিঁড়ি বেয়ে নেমে ঝড়ের গতিতে পা বাড়ালো ভাইস চ্যান্সেলরের কক্ষে। ভিসি সাহেব আয়েশি ভঙ্গিতে কয়েকজন অতিথির সঙ্গে আলাপ করছিলেন। ইতিকে দেখে যারপরনাই বিরক্ত হলেন সে। তার বিরক্তি আমলে না নিয়ে ইতি অগ্নিকণ্ঠে বলল, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার আহনাফ আমির একটু আগে 3 তলার করিডোরে আমাকে অ্যাসল্ট করার চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হলো, সত্যিই ফিজিক্সের লেকচারার আহনাফ আমির মাস্টার্স ফাইনাল সেমিস্টারের ছাত্রী ইতিকে আচমকা পেছনে থেকে এসে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে। ইতি ছাড়া পেতে চাইছে কিন্তু আহনাফ তাকে শক্ত করে চেপে ধরে অস্থির কণ্ঠে কি যেন বলছে। আহনাফকে জরুরি তলব করা হলো ভিসির রুমে। যখন সে জানতে পারল তার বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ করেছে ইতি, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। একটা মানুষ কতটা নিচে নেমে গেল এমন ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ করতে পারে তার বিরুদ্ধে। এতকাল চেপে রাখা সত্যিটা অবশেষে বলেই দিল আহনাফ, ইতি আমার স্ত্রী। প্রায় 2 বছর আগে বিয়ে হয়েছে আমাদের।
এবার ভিসি সাহেবের অবাক হওয়ার পালা। খুব স্বাভাবিকভাবেই তার মনে প্রশ্ন জাগে, একটা মেয়ে তার স্বামীর বিরুদ্ধে অ্যাসল্টের অভিযোগ আনবে কেন? ইতি বুঝতে পারছিল, নিজের বিছিয়ে রাখা জালে নিজের ফেঁসে যাচ্ছে সে। একবার তার মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে তাকে। এতদিনে বন্ধুমহলে তৈরি করা সুনাম মুহূর্তেই হয়ে যাবে ধূলিসাৎ। ইতি দৌড়ে গিয়ে ক্যাম্পাসে জড়ো করল ছাত্রছাত্রীদের। মূল ভবনের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে অঝরে কাঁদতে শুরু করল। তার কান্না দেখে জড়ো হয়ে গেল আরো অনেক ছাত্রছাত্রী। বেশিরভাগের হাতেই মোবাইল ফোন। বাঙালির তো এই এক স্বভাব। ঘটনার আদ্যোপান্ত বুঝে ওঠার আগেই তার পকেট থেকে মোবাইল এসে পড়বে হাতের মুঠোয়। বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার তো দূরে থাক, আদৌ সে বিপদে পড়েছে কিনা বুঝে ওঠার আগেই ধারণ করা চাই তার ভিডিও। ইতি তার সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের স্রোতকে উদ্দেশ্য করে অঝরে কাঁদতে লাগল। সেই কান্না সত্যি ছিল নাকি মিথ্যা কে জানে। একটা মানুষ মিথ্যামিথ্যি অমন তীব্রভাবে অশ্রু ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারে। অবশ্য কান্না সত্যি হবারও তো কোনো আশঙ্কা নেই। এর অর্থ তবে একটাই, ইতি বরাবরই পাকা অভিনেত্রী। কয়েক ছাত্রছাত্রী একযোগে জিজ্ঞেস করল তাকে, আপু কি হয়েছে? প্রত্যুত্তরে ইতি আরো ঝড়ো গতিতে কেঁদে বলল, 2 বছর ধরে আমার সাথে অন্যায় হয়ে আসছে। আমি প্রাণের ভয়ে চুপ করেছিলাম। আজ আর চুপ করে থাকবো না। সবাইকে সব সত্যি জানিয়ে দেব। ইতির বলা এই কয়েকটি বাক্য প্রবল আলোড়ন সৃষ্টি করল ছাত্রছাত্রীদের মাঝে। সকলের কৌতূহল বেড়ে গেল এক লাফে। হাতে গোনা যে দু-একজন ইতির ভিডিও রেকর্ড করছিল না, তারাও শেষমেশ ধৈর্যহারা হয়ে পকেট থেকে মোবাইল বের করল। ইতি কান্নামাখা গলায় বলল, আপনাদের আহনাফ স্যার সেই প্রথম থেকে আমার দিকে খারাপ নজরে তাকাতো। প্রতিবাদ করলে যদি ভার্সিটি থেকে বিতাড়িত হই এই ভয় মুখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু আর না, আজ সব সত্যি জানিয়ে দেব আপনাদের। উৎসুক জনতা একরাশ কৌতূহল নিয়ে বলল, আপু কি করেছে আহনাফ স্যার? ইতি নিখুঁত অভিনেত্রীর ন্যায় কাঁদতে কাঁদতে বলে গেল, আহনাফ স্যার আমাকে কুপ্রস্তাব দেয়। আমি মানা করে দেওয়ায় সে আমার সাথে জোর জবরদস্তি করে। আমি যাতে এর প্রতিবাদ না করতে পারি তাই সাথে সাথে জোর করে আমাকে বিয়ে করে। ঢাকায় আমার কোনো আত্মীয় স্বজন নেই বলে কেউ আমাকে বাঁচাতে পারেনি। 2 বছর ধরে এই জানোয়ার লোকটা বিয়ের নামে আমার সাথে অন্যায় করে আসছে। আমি সাহস করে শেষমেশ তাকে ডিভোর্স দিয়েছে। এখনো নানাভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। সবাইকে নাকি জানিয়ে দেবে আমি দুশ্চরিত্রা। রীতিমতো শোরগোল পড়ে গেল চারিদিকে। ছাত্রছাত্রীরা রাগে ফেটে পড়ে জড়ো হলো ফ্যাকাল্টি রুমের সামনে। সে করেই হোক আহনাফ আমিরকে ক্যাম্পাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে তারা। এদিকে তাদের ধারণ করা ভিডিও নিমিষেই ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটা ভিডিও যে কত দ্রুত ফেসবুকে ভাইরাল হতে পারে, এই ভিডিও তার প্রমাণ। ইতির অঝরে কাঁদতে কাঁদতে বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে ফেসবুক জুড়ে। গ্রুপে গ্রুপ ছড়িয়ে গেল এই একটা ভিডিও। সকলের একটাই কথা, আহনাফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের মধ্যেই শুরু করল তুমুল আন্দোলন। গভর্নিং বডি আহনাফের কথা শোনার প্রয়োজন পর্যন্ত বোধ করল না। তাকে 1 ঘন্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হলো। জীবনে বহু সংকটের মুখোমুখি হয়েছে আহনাফ। এই ইতিই তো না জানি কত শতবার আঘাত দিয়েছে তাকে। তবে কোনোবারই নিজেকে এতটা অসহায় বলে মনে হয়নি। কষ্টের থেকেও তার মাঝে যে জিনিসটা সবথেকে বেশি কাজ করছিল সেটা হলো বিস্ময়। তার কি গুরুতর কোনো দোষ ছিল? দোষ তার ছিল একটাই, ইতিকে ভালোবাসা। ভালোবাসার কারণে তাকে আজ মুখোমুখি হতে হলো তীব্র অপমান আর যন্ত্রণার। ক্যাম্পাস জুড়ে ছাত্রছাত্রীরা মানববন্ধন শুরু করে দিয়েছে। ইতির ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করায় কয়েকজন সাংবাদিক এসে জড়ো হলো ইউনিভার্সিটির সামনে। ক্ষিপ্ত জনতার এক ভাগও এসে জড়ো হয়েছে আহনাফের শাস্তির দাবিতে। আহনাফের কয়েকজন কলিগ সাবধানে পেছনের গেট দিয়ে তাকে বের করে দিল। যে কোনো মুহূর্তে ক্ষিপ্ত জনতা চড়াও হতে পারে তার ওপরে। গাড়িতে উঠেই আহনাফ দেখল তার মোবাইলে নতুন একটি মেসেজ ইতির নম্বর থেকে। আশা করি এরপর কোনোদিন আমার সঙ্গে কথা বলার সাহস তুমি করবে না। আহনাফ চাইলেই পারত এই মেসেজটা গভর্নিং বডির সদস্যদের দেখাতে, কিংবা ফেসবুকে উন্মুক্ত করে দিতে। কিন্তু আহনাফ সেসবের কিছুই করল না। তীব্র হাহাকার চারিদিক থেকে ঘিরে ধরল তাকে।
এই প্রথম সে উপলব্ধি করল ইতি কোনোদিন ভালোবাসেনি তাকে। ভালোবাসার নামে খেলেছে তার জীবনটা নিয়ে। আর আহনাফ বোকার মতো ভালোবেসেই গেছে তাকে। বাড়ি ফিরে আহনাফ ঘরেই বসে রইল সারাদিন। সাবার সেদিন ইউনিভার্সিটিতে কোনো ক্লাস ছিল সে। বান্ধবীদের সঙ্গে ঢাকা থেকে একটু দূরে ৩০০ ফিটে বেড়াতে গিয়েছিল সে। ফেসবুকে ঢুকে আচমকা ইতির ওই মিথ্যায় ভরা ভিডিওটা দেখে মাঝপথেই ইউটার্ন নিয়ে বাড়ি ফিরে আসে। তাদের বাড়ির সামনে তখন প্রচুর মানুষের ভিড়। বেশিরভাগই তাদেরই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। কারো কারো হাতে লম্বা সব ব্যানার। তাতে লেখা, লম্পট আহনাফ আমিরের ফাঁসি চাই। সাবার বুকটা ধক করে কেঁপে উঠল। ভিড় থেকে কোনোমতে গাড়ি নিয়ে ঢুকল সে বাড়ির ভেতরে। ফাহমিদা বেগম এবং আমির সাহেবের চিন্তিত মুখগুলো দেখল সে সবার আগে। সাবা উদ্বিগ্নকণ্ঠিত স্বরে বলল, এসব কি হচ্ছে মা? ফাহমিদা বেগম হতাশ কণ্ঠে বলল, মেয়েটা আহনাফের সর্বনাশ করে ছাড়ল। আহনাফ নাকি ওকে জোর করে বিয়ে করেছিল। এই দুটো মানুষকে শুরু থেকে দেখে আসছে সাবা। ইতির পাগলামি, আহনাফের পাবার তৃষ্ণা কোনো কিছুই অজানা নয় তার। ইতির এই পাগলামির জন্যেই তো আহনাফ বিয়েটা করেছিল। জোর তো করেনি। ইতি ছুটে গেল ভাইয়ার ঘরের সামনে। দুয়েকবার দরজায় টোকা দিতেই বেরিয়ে এলো আহনাফ। চিরহাস্যজ্জ্বল ছেলেটাকে এতটা নিস্তেজ হয়ে পড়তে কখনো দেখেনি সাবা। মনে হচ্ছিল যেন প্রাণ নেই তার মাঝে। দরজা খুলে দিয়ে আহনাফ দুর্বল ভঙ্গিতে গিয়ে বসল বিছানার এক পাশে। সাবা তার পাশে গিয়ে বসল। রাগে কষ্টে হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে তার। অথচ আহনাফ বড্ড স্বাভাবিক। অবশ্য স্বাভাবিক বললে ভুল হবে, প্রাণহীন। সাবার আগে ফুঁচতে ফুঁচতে বলল, ভাইয়া, তুমি ইতির নামে কেস করবে? আহনাফ শান্ত গলায় বলল, কিসের কেস? সাবা জোর গলায় বলল, মানহানির কেস। তোমার নামে কত বড় একটা অ্যালিগেশন এনেছে বুঝতে পারছো? আহনাফের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। হাসিটা ধরে রেখেই সে বলল, অ্যালিগেশন দিলেই কি সেটা সত্যি হয়ে যাবে? সাবা অবাক হয়ে দেখল তার ভাইকে। ইতির কাছ থেকে এতটা আঘাত, এতটা অপমান পাওয়ার পরও কোনো রাগ নেই তার মাঝে। সাবা অনুরোধের সুরে বলল, ভাইয়া প্লিজ আমার কথাটা শোনো। তুমি এক্ষুনি আমার সাথে থানায় যাবে। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে নাসূচক মাথা নেড়ে বলল, না সাবা, আমাকে এটা করতে বলিস না। সাবা একরাশ আক্ষেপ নিয়ে বলল, কেন ভাইয়া? তুমি এখনো ওই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ? এখনো? সাবার চোখ দুটোতে জল টলমল করছে। ভাইয়ার প্রতি এই অন্যায় অভিযোগ সহ্য করা আর সম্ভব হচ্ছে না তার পক্ষে। অথচ আহনাফ শীতল ভঙ্গিতে তার চোখের জলগুলো মুছে দিয়ে বলল, প্রশ্রয় তো সেই শুরু থেকেই দিয়ে যাচ্ছি। শুরু থেকেই ভুল করে আসছি। আজ না হয় আরেকবার ভুলটা করলাম। সাবা বুঝতে পারল না কি করবে সে। কি করে ভাইয়াকে বোঝাতে ইতির বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে। বড্ড ভেঙে পড়েছে মানুষটা। তার মস্তিষ্ক নির্ঘাত আর 10টা স্বাভাবিক মানুষের মতো কাজ করছে না। সাবা কিছু একটা বলতে যাবে তার আগেই আহনাফ তার কাঁধে হাত রেখে বলল, তুই যা। বাবা মা সামলা। আমি ঠিক আছি। সাবা চোখ ভরা জল নিয়ে বলল, কেন ইতিকে ক্ষমা করছো ভাইয়া? আহনাফ আবারও সেই সূক্ষ্ম হাসিটা হেসে বলল, নিজেকে ক্ষমা করছি সাবা। ইতিকে শুরু থেকে প্রশ্রয় দিয়ে যে ভুলটা করেছিলাম, সেই ভুলকে ক্ষমা করার চেষ্টা করছি। আহনাফের এই কথাটার মানে সেই দিন সেই মুহূর্তে বুঝতে পারেনি সাবা। আহনাফকে একা থাকতে দিয়ে বাবা মায়ের সঙ্গে সঙ্গে বসার সঙ্গে বসে রইল সাবা। সকলের মাঝেই অদৃশ্য একটা ভয়, অজানা এক শঙ্কা। কিসের ভয়, তারা নিজেরাও জানে না। দিন গড়িয়ে সন্ধ্যা হবার সাথে সাথে বাড়ির বাইরের ভিড়ও কমতে থাকে। দুইজন এখনো আছে, তবে তাদের মাঝে আন্দোলনের কোনো প্রবণতা নেই। বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের মাঝেই আড্ডা দিয়ে যাচ্ছে। কিংবা বলা ভালো, আহনাফ আমিরের চরিত্রহীনতা নিয়ে আলোচনা করছে। মনের মাঝে একরাশ কালো মেঘ নিয়ে ফাহমিদা বেগম রান্না করতে গেলেন। সাবাও গেল তার পিছু পিছু তাকে সাহায্য করতে। তারা দুজনে একসঙ্গে রান্নাঘরে এলে পুরোটা সময় গল্পেই মেতে থাকে। তবে আজ কারও মুখেই কোনো কথা নেই। ওদিকে আমির সাহেব আত্মীয় স্বজনদের একের পর এক ফোন কল সামলাতে ব্যস্ত। ফাহমিদা বেগম রাতের খাবারের জন্যে ছেলেকে ডাকতে তার ঘরের দরজার টোকা দিলেন। একবার, বেশ কয়েকবার। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই। ভয়ার্ত ভঙ্গিতে তিনি ডাক দিলেন স্বামীকণাকে। সাবা দ্রুত পায়ে ভাইয়ার ঘরের সামনে এসে দরজায় অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে।
মুখে অনবরত অস্থির কণ্ঠে বলে যাচ্ছে, ভাইয়া দরজাটা খোলো। আমির সাহেব ইতোমধ্যে ফোন বের করে কাকে কাকে যেন ফোন করতে শুরু করেছেন। সাবা ব্যাকুল কণ্ঠে বলল, বাবা, ভাইয়া দরজা খুলছে না কেন? আমির সাহেব মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে সবেগে কাঁধের ধাক্কায় দরজার লক ভাঙতে ব্যস্ত হয়ে পড়লেন। বার কয়েক তিনি দরজার ওপরে এসে পড়তেই খুলে গেল লক। দ্রুত পায়ে দরজা ঠেলে ঘরের ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ালো সাবা। তার হৃদয়টা কয়েক দফায় মোচড় দিয়ে উঠল। শ্বাস প্রশ্বাস তো বন্ধই হয়ে গেল। দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না তার পক্ষে। পা দুটো থরথর করে কাঁপছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে চির হাসোজল, প্রাণচাঞ্চল্যে ঠাসা আহনাফ। তার চোখে হাসি নেই, চোখে স্নিগ্ধতা নেই, চোখ দুটো উল্টে আছে, ঠোঁট কালচে বর্ণ ধারণ করেছে, পায়ের পাতা নীলাভ হয়ে উঠেছে। নিজেকে আর ধরে রাখতে পারল না সাবা। ঠিক সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। চলবে গল্প লেবু। লেখা অতন্দ্রিলা আইচ। দ্বিতীয় পর্ব।